আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাইয়া। পড়াশোনার কি অবস্থা? আমি তো ওই যে আপনাদের নিয়ে বসে, এছাড়া তো আর বসার টাইম পাই না। এখন আছে হচ্ছে আর একটা দিন, তা দেখলাম যে আসলে একবার করে পড়া হয়েছে, কিন্তু পরীক্ষায় লিখতে গেলে কয়েকবার পড়া দরকার। ঠিক আছে, তা আমরা কালকে কয়টা আমি তো পড়ছিলাম আপা? পড়ছি, টুকটাক একটু পড়ছি ভাইয়া। আচ্ছা, তা ভালো, টুকটাক পড়ছেন মোটামুটি, ভালো হবে। এখন তাহলে আমরা কালকে রাত্রে কয়টা অধ্যায় পড়ছিলাম? 11টা থেকে 1টা পর্যন্ত। আমরা পড়ছিলাম হচ্ছে, একটু বলতেছি, আমার মনে থাকে না, ব্রেন মনে গেছে শেষ হয়ে ভাইয়া। এত এত 5 আর এত 7। চাপ। কালকে পড়ছিলাম 5 অধ্যায়, আর 5 আর 7, হ্যাঁ। 7, আচ্ছা তাহলে ছয় আর 6 আট বাদ তো দিয়েছিলাম। আজকে সন্ধ্যায় পড়ার কথা ছিল। 6, 8, 9, তিনটা বাদ দিছিলাম। এখন আমরা তাহলে একটা কাজ করি, 8 এবং 9। ঠিক আছে, জি, জি। এই দুইটা পড়ি। তা 8 অধ্যায়ে যারা কালকে সাজেশন, তো কালকে দেইনি, 8 অধ্যায়ের সাজেশন গুলো হচ্ছে একটু বলে দেই, যারা পরবর্তীতে রেকর্ড শুনবেন তাদের জন্য। 8 অধ্যায় খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এখান থেকে আমরা পড়বো হচ্ছে, আমি সাজেশনে যাচ্ছি। এখান থেকে পড়বো কল্পনা যাচাই কাকে বলে। আমি একটু দাগ দিই আমাদের পড়ার জন্য। আমার সব মুখস্থ হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, এটা আমার সব মুখস্থ হয়ে গেছে। তাই? যাক, ভালো হয়েছে তাহলে, ভালো করছেন। আর একটা, কল্পনা যাচাই কাকে বলে এইটা, আর হচ্ছে নাল এবং অল্টারনেটিভ কল্পনা, এই দুইটা, যেমন নাস্তি এবং বিকল্প কল্পনা, এই যে তিন। আচ্ছা শুনেন, কল্পনা যাচাই আর পরিসংখ্যানিক কল্পনা একই জিনিস। ঠিক আছে, জি। আচ্ছা দেখি তফাৎ থাকতে পারে, আমরা নিচে পড়লে বুঝতে পারবো। যাই হোক, 1 আর 3, এরপরে টাইপ 1, টাইপ 2, ইরর। এই যে প্রথম প্রকারের ভুল, দ্বিতীয় প্রকারের ভুল, টাইপ 1, টাইপ 2 ইরর। অর্থাৎ এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 1, 3 খুশি, আমাকে ওই পেনটা এবং, দিয়ে দাও না বলো। হ্যাঁ, এবং 4। তাহলে আমরা এই তিনটা প্রশ্ন আগে পড়ি। কল্পনা যাচাই কি কালকে বোধহয় পড়ছিলাম নাকি? না, পড়ি নাই, জাস্ট বোধহয় না একটু না, কালকে ইয়ে এগুলো থেকে। পড়া হয় নাই ভাইয়া। আচ্ছা, পড়া হয় নাই, তাহলে এখন পড়বো। চ্যাপ্টারটা ধরছিলেন, পরে তার পড়া হলো না। ওটা আচ্ছা কি ঠিক আছে না, কালকে আমরা দুটা পড়ছি, 5 এবং 7, এর বাইরে আর পরে ধরি নেই, ধরেও পড়ি নেই, আমরা গল্প টল্প করে রেখে দিছিলাম। তাহলে এখান থেকে আমরা 9 অধ্যায়টা পড়ি, 8 অধ্যায়টা আগে পড়ি। সবাই মনোযোগ দেন। তবে শুরুর আগে একটা কোয়েশ্চেন, যদি ধরেন 8 চ্যাপ্টারটা পড়ছি, 6 চ্যাপ্টারটা পড়লে হবে? মানে অঙ্ক কম করতে যাচ্ছি আর কি, যদি ভুল হয়ে যায়। হ্যাঁ, অঙ্ক যদি কেউ কম করতে চান তাহলে তাকে 5, 6, 7, 8, 9, এই 5টা অধ্যায় বেশি করে, মানে আমরা যে ফোরেস্ট সাজেশনটা এগুলো করতে হবে। এই 5টা অধ্যায় ফোরেস্ট সাজেশন গুলো করলে আশা করা যায় কয়েকটা প্রশ্ন কমন করবে। আর অঙ্ক আসতে হবে 1 থেকে 4-এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা, অঙ্কগুলো করব, করলে বোঝা যাবে যে আসলে এটা কঠিন কিনা। তাহলে আমরা মনোযোগ দিই। দেখেন, কল্পনা যাচাই, যাচাইয়ের সংজ্ঞা। সমগ্র সম্বন্ধে যে কোনো বিবৃতিকে বলা হয় কল্পনা। মানে হচ্ছে, সমগ্র হচ্ছে পুরো বাংলাদেশের জনগণ, অর্থাৎ অথবা একটা বস্তার সমস্ত আম, এটা হলো সমগ্র। সমগ্র সম্বন্ধে যে কোনো বিবৃতি, বিবৃতি মানে কি, মানে সাধারণ বক্তব্য, এটাকে বলা হয় কল্পনা বা হাইপোথিসিস। এখন আমরা যদি দেখি, সাধারণ অর্থে কল্পনা হলো পূর্ব অনুমান। অর্থাৎ গবেষণার শুরুতে গবেষণার বিষয় সম্পর্কে যে পূর্ব ধারণা পোষণ করা হয় তাই হলো কল্পনা। অনুমান বা কল্পনা হলো এক ধরনের সিদ্ধান্ত বা যাচাই সাপেক্ষ।
অনুমান বা কল্পনা হলো এক ধরনের সিদ্ধান্ত। আমরা সিদ্ধান্ত নিলাম একটা কাজ করব, করিনি কিন্তু। তার মানে যে কোনো সিদ্ধান্তটা হচ্ছে এক ধরনের পূর্ব ধারণা, যেটাকে কল্পনা বলা যায়। আর এই সিদ্ধান্তটা হচ্ছে যাচাই সাপেক্ষ বিষয়। সমগ্রকের নিরূপিত মানের উপর ভিত্তি করে পরামান সম্পর্কে, পরামান মানে পরামিতি, পরামিতির যে মান, পরামান সম্পর্কে কোনো ব্যাখ্যা। দেখেন, আমি আবার বুঝাই, নিচে বাক্যটা বুঝেন। সমগ্রকের মানে বস্তার সমস্ত আমের নিরূপিত মান মানে কি? এস্টিমেশন, এস্টিমেটেড মান মানে হচ্ছে ধরে নেওয়া মান, প্রাক্কলিত মান। ঠিক আছে, ধরে নেওয়া নিরূপিত মানের উপর ভিত্তি করে পরামান সম্পর্কে কোনো ব্যাখ্যা। মানে ধরেন পুরো বস্তার একটা ধরে নিলেন, বস্তায় কয়টা আম ভালো থাকতে পারে, তার উপর ভিত্তি করে আপনি বস্তার আমের যোগ করেন, বিয়োগ করেন, গড় করেন, আপনার মিউ সিগমা যা বের করেন না কেন, সেটা হচ্ছে পরামান। এই সম্পর্কে কোনো ব্যাখ্যা, মন্তব্য বা সিদ্ধান্ত যেটাই আপনি গ্রহণ বর্জন করেন না কেন, ঠিক আছে, সেই মন্তব্য বা ব্যাখ্যা, সেই সিদ্ধান্তকেই কল্পনা বলা হয়। ঠিক আছে, এবার কল্পনাটা আবার পড়ি, যেহেতু কল্পনার সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। সমগ্র সম্বন্ধে যে কোনো বিবৃতিকে বলা হয় কল্পনা। সাধারণ অর্থে কল্পনা হলো পূর্বানুমান, অর্থাৎ গবেষণার শুরুতে গবেষণার বিষয় সম্পর্কে যে পূর্ব ধারণা পোষণ করা হয় তাই হলো কল্পনা। সাধারণ দুইটা ভাগে বিভক্ত করবেন প্রথম প্যারাকে। দ্বিতীয় প্যারাটা কি দেখেন, অনুমান বা কল্পনা হলো একটি যাচাই সাপেক্ষ বিষয়, যা একটা সিদ্ধান্ত সমগ্রকের নিরূপিত মানের উপর ভিত্তি করে পরামান সম্পর্কে। আবার পড়ি, সমগ্রকের নিরূপিত মানের উপর ভিত্তি করে পরামান সম্পর্কে যে কোনো ব্যাখ্যা, মন্তব্য বা সিদ্ধান্ত গ্রহণ বা বর্জন করতে হয়। এই মন্তব্য সিদ্ধান্তকেই বলা হয় কল্পনা। ঠিক আছে, কল্পনা কাকে বলে অথবা কল্পনা যাচাই, দুটা কিন্তু একই জিনিস। ঠিক আছে, কল্পনা কাকে বলে আর কল্পনা যাচাই। আচ্ছা, আমরা কল্পনাটা পড়লাম প্রথমে। এখন কল্পনাটা পড়ে এসে আমরা কল্পনা যাচাইটা সম্পর্কে লিখি। দেখেন, কল্পনা যাচাই হলো একটি পরিসংখ্যানিক পদ্ধতি। কল্পনা তো পড়লেন, এখন কল্পনা যাচাই করতে গেলে তো আপনার কিছু অঙ্ক, যোগ বিয়োগ, সংখ্যা নিয়ে খেলতে হবে। পরিসংখ্যানিক পদ্ধতি যার মাধ্যমে একটি পূর্বানুমান বা কল্পনার সত্যতা যাচাই করা হয়। কল্পনাটা প্রথমে পড়লেন, তা লিখলেন, তারপরে যাচাইটা লিখবেন। কল্পনা যাচাই হলো কল্পনা সম্পর্কে, যে কল্পনা যাচাই করতে, কল্পনা সম্পর্কে মানে কল্পনাটা বের করতে যে পদ্ধতি, বা সেটা হচ্ছে কল্পনা যাচাই। তো এটা করতে গেলে পরিসংখ্যানিক পদ্ধতি লাগবে। গবেষণার শুরুতে যে কল্পনা বা অনুমান করা হয় সেটি পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়, আর এটাই কিন্তু কল্পনা যাচাই। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় যে কল্পনাটি গ্রহণযোগ্য কিনা বা প্রত্যাখ্যানযোগ্য কিনা। আবার পড়ি, কল্পনা যাচাই হলো একটি পরিসংখ্যানিক পদ্ধতি। কল্পনা যাচাইটা কি বলেন তো? একটা পরিসংখ্যানিক পদ্ধতি যার মাধ্যমে একটি পূর্বানুমান বা কল্পনার সত্যতা যাচাই করা হয়। আপনি গবেষণার শুরুতে যে কল্পনা করছিলেন সেটা পরীক্ষার মাধ্যমে যাচাই করা কি কল্পনা যাচাই বলা হয়, এবং যাচাই করে দেখা এটা গ্রহণযোগ্য কিনা বা প্রত্যাখ্যানযোগ্য কিনা। তাহলে কল্পনা যাচাইয়ের সংজ্ঞাটা বা কল্পনার সংজ্ঞাটা আমরা আবার পড়ি। ঠিক আছে, পরীক্ষা প্রস্তুতির জন্য আরেকবার পড়া দরকার। দেখেন, সবাই নিজের মতন করে পড়তে পারেন। দেখেন, সমগ্র সম্বন্ধে যে কোনো বিবৃতিকে বলা হয় বা স্টেটমেন্টকে বলা হয় হাইপোথিসিস। সাধারণ অর্থে কল্পনা হলো পূর্বানুমান, অর্থাৎ গবেষণার শুরুতে গবেষণার বিষয়বস্তু সম্পর্কে যে পূর্বধারণা পোষণ করা হয় তাকে কল্পনা বলে। অনুমান বা কল্পনা হলো এক ধরনের সিদ্ধান্ত যা যাচাই সাপেক্ষ। সমগ্রকে, এবার আসল সংখ্যাটা দেন কল্পনার, সমগ্রকের নিরূপিত মানের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে যে কোনো ধারণা, যে কোনো মন্তব্য, যে কোনো ব্যাখ্যা, যে কোনো সিদ্ধান্ত যাচাই বা গ্রহণকে বলা হয় কল্পনা। ঠিক আছে, এবার কল্পনা যাচাই হলো একটি পরিসংখ্যানিক পদ্ধতি যার মাধ্যমে কল্পনাটা গ্রহণযোগ্য কিনা, ঠিক আছে, সেটা যাচাই করা হয় পরিসংখ্যানিক পদ্ধতির মাধ্যমে, এবং প্রত্যাখ্যানযোগ্য কিনা, গ্রহণযোগ্য বা প্রত্যাখ্যানযোগ্য দুটাই যাচাই করলে সেটাই হচ্ছে কল্পনা যাচাই। পরিসংখ্যান পদ্ধতি যা গবেষণার শুরুতে আপনি যে পূর্বানুমান করছিলেন সেটা যাচাই করার একটি পদ্ধতিকে কল্পনা যাচাই বলা হয়। এর মাধ্যমে সিদ্ধান্ত, ব্যাখ্যা, অনুমান করা হয় যার মাধ্যমে বোঝা হয় যে এই কল্পনাটা গ্রহণযোগ্য বা বাস্তবায়নযোগ্য বা প্রত্যাখ্যানযোগ্য কিনা। ঠিক আছে, তাহলে কল্পনা আমরা পড়লাম। এবার আমরা কল্পনা যাচাইয়ের দুটা ধরন, যদি পরীক্ষা আসে কল্পনা কি এটা যদি আসে লিখলাম। এরপরে কল্পনার প্রকারভেদ আসলে এই প্রশ্নের প্রশ্নটার এইটা লিখবো আমরা, এই যে এইটা দুটো ধরনটা লিখবো।
আর যদি নাও আসে, নাস্তি এবং বিকল্প কল্পনা এই দুটো ধরনেরই পার্থক্য। আমরা এবার একটু পড়ি। পরামিতিক কল্পনা যাচাই দেখেন। আচ্ছা, অপরামিতিক কল্পনা যাচাই। আচ্ছা, কল্পনা যাচাইয়ের দুটো ধরনের, এই বিষয়টা একটু আলাদা। আমরা কল্পনার সংজ্ঞা, কল্পনার প্রকারভেদ দুইটা আলাদা, এখানে একটু বুঝতে হবে বিষয়টা। এটা হচ্ছে কল্পনা যাচাইয়ের দুইটা ধরন, ক্লিয়ার? আর কল্পনার প্রকারভেদ যাচাই করার জন্য এই দুইটা ধরন। আর কল্পনা হচ্ছে দুই প্রকার, নাস্তি কল্পনা, বিকল্প কল্পনা। তাহলে আপনারা বুঝতে পারছেন এই পরামিতিক কল্পনা এবং অপরামিতিক কল্পনাটা কি, আর নাস্তি এবং বিকল্প কল্পনাটা কি। এটা হচ্ছে কল্পনার দুইটা প্রকারভেদ, আর এটা হচ্ছে কল্পনা যাচাইয়ের দুইটা পদ্ধতি, ক্লিয়ার? এবার আমরা যদি এই প্রশ্নের কল্পনা যাচাইয়ের সংজ্ঞা দিন, ব্যাখ্যা করুন আসে, তাহলে আমরা এই দুটো লিখবো। দেখেন, পরামিতিক যাচাই কল্পনা, প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্ট। দেখেন, কোন সমগ্রকের বিন্যাসের পরামিতি সম্পর্কে যে কল্পনা করা হয় তাকে পরামিতিক কল্পনা বলা হয়। পরামিতিক কল্পনা, যেমন কোন কলেজের ছাত্রছাত্রীর গড় বয়স 20, গড় সম্পর্কে এ ধরনের কল্পনাকে পরামিতিক কল্পনা বলা হয়। ঠিক আছে, কোন সমগ্রকের বিন্যাসের পরামিতি সম্পর্কে যে কল্পনা। আর অপরামিতিক কল্পনাটা কি? কোন সমগ্রকের বিন্যাস সম্পর্কে যে কোনো কল্পনাকে বলা হয় অপরামিতিক কল্পনা। বিন্যাস সম্পর্কে যে কোনো কল্পনাকে, আর উপরে এটা কি বলছে? সমগ্র বিন্যাসের পরামিতি সম্পর্কে। বুঝতে পারছেন বিষয়টা? কোন সমগ্রকের বিন্যাসের পরামিতি সম্পর্কে কল্পনা করলে তা হলো পরামিতিক কল্পনা, আর অপরামিতিক হচ্ছে পরামিতিক না যে কোনো বিন্যাসের সমগ্রকের বিন্যাস সম্পর্কে যে কোনো কল্পনা, সেটা পরামিতিক কল্পনা হতে হবে এরকম কোনো কথা নাই। যে কোনো কল্পনাকেই বলা হয় অপরামিতিক কল্পনা। যেমন একজন কোম্পানির মালিক দাবি করলেন যে তার উৎপাদিত দ্রব্যের ওজন পরিমিত বিন্যাস মেনে চলে, তার উৎপাদিত দ্রব্যের ওজনের বিন্যাস সম্পর্কে কল্পনাকে বলা হয় অপরামিতিক কল্পনা, নন প্যারামেট্রিক হাইপোথিসিস। মানে উনি বললেন যে একটা পরামিতি মেনে চলে, কিন্তু কোনটা সেটা আমরা জানি না। ঠিক আছে, সেটা হচ্ছে অপরামিতিক কল্পনা যাচাই। আর যদি পরামিতিক হয় তাহলে অবশ্যই সেটা পরামিতি সম্পর্কে কল্পনা। তাহলে এই দুটা যাচাইয়ের দুটা ধরন বুঝতে পারছেন? আমি পরীক্ষায় যদি আসে কল্পনা যাচাই কাকে বলে, তাহলে শুধু এতটুকু দিব। আর যদি আসে কল্পনা যাচাই সংজ্ঞা দাও, ব্যাখ্যা করো, তাহলে কিন্তু আমার ব্যাখ্যা হিসেবে এই দুটো আমাকে দিতে হবে। তাহলে আমরা ব্যাখ্যার ক্ষেত্রে লিখবো দুইটা কল্পনা যাচাই, দুইটা একবার ইজি জিনিস। দেখেন, একটা হচ্ছে পরামিতিক কল্পনা যাচাই, আর একটা হচ্ছে নন পরামিতিক বা অপরামিতিক কল্পনা যাচাই। পরামিতিকে লিখবেন যে যদি কোনো সমগ্রকের যদি কোনো সমগ্রকের বিন্যাসের পরামিতি সম্পর্কে কল্পনা করা হয় তাহলে তাকে পরামিতিক কল্পনা যাচাই বলা হয়। যেমন কোন ঢাকা কলেজের ছাত্রছাত্রীর গড় বয়স 20, এখানে এ ধরনের গড় সম্পর্কে এই যে 20টা চিন্তা করলেন, এটা হচ্ছে পরামিতিক কল্পনা, মানে 20 হতে পারে, কিন্তু বাস্তবে কিন্তু 20 না সবার। অপরামিতিক কল্পনা যাচাইটি কি? কোন সমগ্রকের বিন্যাস সম্পর্কে যে কোনো কল্পনাকে, কোন সমগ্রকের বিন্যাস সম্পর্কে, কোন সম্পর্কে বলেন তো? বিন্যাস, ভালো করে খেয়াল রেখেন, কোন সমগ্রকের বিন্যাসটা কেমন সেই সম্পর্কে যে কোনো কল্পনাকে বলা হয় নন প্যারামেট্রিক কল্পনা, প্যারামেট্রিক কল্পনা বা অপরামিতিক কল্পনা। যেমন কোন কোম্পানির মালিক যদি দাবি করে তার উৎপাদিত পণ্যগুলো একটা প্যারামিটার মেনে চলে, তাহলে কোন প্যারামিটার মেনে চলে সেটা আমরা জানি না, উনি বললেন, তার মানে সেটা হচ্ছে অপরামিতিক কল্পনা যাচাই। মানে কল্পনা করছে উনি, মানে বলছেন কিন্তু আসলে জানি না। উৎপাদিত দ্রব্যের ওজনের বিন্যাস সম্পর্কে কল্পনাকে বলা হয় অপরামিতিক কল্পনা। তাহলে 1 নম্বর প্রশ্ন শেষ। এবার আমরা 2 নম্বরে আমরা পরবর্তীতে করবো হচ্ছে নাস্তি কল্পনা, বিকল্প কল্পনার সংখ্যা, উদাহরণ সহ লিখো। ঠিক আছে, দেখেন, নাস্তি কল্পনা এবং বিকল্প কল্পনাটাই হচ্ছে পরিসংখ্যানিক কল্পনা, ক্লিয়ার? যদি কল্পনার প্রকারভেদ আসে তাহলে আপনি নাস্তি কল্পনা, বিকল্প কল্পনা লিখবেন, এবং জেনে রাখেন যে নাস্তি এবং বিকল্প কল্পনা এটাই পরিসংখ্যানিক কল্পনা। আমরা বইতে যে কল্পনা পড়বো সেটাই পরিসংখ্যানিক কল্পনা। তাহলে একটা সংজ্ঞা দিছে, ওই কল্পনার সংখ্যাটার আগে পরিসংখ্যান লাগাই দিছে। পরিসংখ্যানিক কল্পনা হলো একটি অনুমিত বা পূর্ব ধারণা যা পরিসংখ্যানিক বিশ্লেষণের ভিত্তিতে সমগ্রক বা পরামিতি সম্পর্কে বিবৃতি দেয়। আপনি লিখবেন যে সমগ্রক বা পরামিতি সম্পর্কে যে কোনো ধরনের বিবৃতি তাকে কল্পনা বলা হয়। ঠিক আছে, আর যদি পরিসংখ্যানিক কল্পনা হলো পরিসংখ্যানিক বিশ্লেষণের বেলায় সমগ্রক সম্পর্কে যে বিবৃতিটা, সেটাই হচ্ছে পরিসংখ্যানিক কল্পনা। পরিসংখ্যানিক কল্পনা এর মাধ্যমে আমরা জানতে পারি যে পরিসংখ্যানিক অনুমানটা বা বিশ্লেষণের ক্ষেত্রে যে অনুমানটা আপনি করলেন, ঠিক আছে, সেই অনুমানটা গ্রহণযোগ্য বা বাতিলযোগ্য কিনা সেই বিষয়ে আপনি জানতে পারবেন। এবার আমরা পরিসংখ্যানিক কল্পনাটার প্রকারভেদটা পড়ি। পরিসংখ্যানিক কল্পনা আসলে আমরা পারবো, কল্পনার যদি পরিসংখ্যানিক আসে কি লিখবো? দেখেন, কোন পরিসংখ্যানিক পরিসংখ্যানে সমগ্র সম্বন্ধে যে কোনো বিবৃতিকে বলা হয় পরিসংখ্যানিক কল্পনা। ঠিক আছে, পরিসংখ্যানে গেল।
তারপর লিখবেন পরিসংখ্যানের সমগ্রকে নিরূপিত মানের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে কোনো ব্যাখ্যা মন্তব্য সিদ্ধান্ত যাচাই গর্জন করতে হয়। এই ব্যাখ্যা মন্তব্য সিদ্ধান্তকে পরিসংখ্যানিক কল্পনা বলা হয়। মানে জাস্ট এইটাকেই পরিসংখ্যান লাগাই দিবেন। ওকে, এবার আমরা পরিকল্পনার ধরনটা পড়ি। দুইটা ধরন দেখেন। একটা জিনিস বাদ দেন আপনারা, পরিসংখ্যানিক কল্পনার ব্যবহার, পরিসংখ্যানিক কল্পনার উদাহরণ। ঠিক আছে, আমরা 4 স্টারের ক্ষেত্রে বাদ দিচ্ছি, ট্রিপল ডাবলের ক্ষেত্রে কিন্তু এগুলো বাদ যাবে না। এবার আমরা ভাইয়া দেখেন ভাইয়া একটু কথা আছে ভাইয়া, জি বলেন। এই যে যেটা বাদ দিলেন হ্যাঁ এই দেওয়াটা নিয়ে আবার একটু বলেন। আচ্ছা, বাদ দিছি কোন কারণে? 4 স্টারের বেলায় যেহেতু আমরা শুধুমাত্র এখান থেকে পড়বো হচ্ছে নাস্তিক বিকল্প কল্পনার পার্থক্য। জি আর পার্থক্য পড়তে গেলে নাস্তিক কল্পনা কাকে বলে, বিকল্প কল্পনা কাকে বলে আমাদের পড়া হয়ে যাবে। আর একটা পড়বো প্রথম প্রকারের ভুল, দ্বিতীয় প্রকারের ভুল অর্থাৎ 3 এবং 4। আর একটা পড়বো জাস্ট কল্পনা যাচাই কাকে বলে, ব্যাখ্যা। তাহলে আমরা জি 1 নম্বর পড়ছি, আমরা 2 নম্বর পড়তে 3 নম্বর পড়বো এবার নাস্তিক এবং বিকল্প কল্পনার। জি দেখেন আমরা পার্থক্যটা পড়বো, এই যে হচ্ছে পার্থক্য, আমার নোটে পার্থক্যটা এইভাবে দেওয়া। এইখানেই আমার প্রশ্নটা ছিল যে ভাইয়া আমরা এই যে 2 নম্বরে তো আমাদের নাস্তিক কল্পনাও আছে বিকল্প কল্পনাও আছে, তাহলে এই যে 3 নম্বরে তো সেমই, এইখানটায় আমরা কি করতে পারি? আমার প্রশ্নটা এইখানেই ছিল। আচ্ছা ঠিক আছে, সেম না। দেখেন একটা জিনিস বলি, এখানে হচ্ছে পরিকল্পনার প্রকারভেদ, জাস্ট নাস্তিক কল্পনা কাকে বলে আর বিকল্প কল্পনা কাকে বলে। আর দ্বিতীয় অংশ আছে ব্যবহার, আর একটা হচ্ছে উদাহরণ। এটা হচ্ছে জি জাস্ট পরিসংখ্যানিক কল্পনার ব্যাখ্যা অথবা পরিসংখ্যানিক কল্পনার যে প্রকারভেদ তার ব্যাখ্যা। জি ঠিক আছে, আর এটা হচ্ছে, আচ্ছা এখানে কি একই প্রশ্ন দুইটা আসছে? কিছুটা আচ্ছা ওকে, কাছাকাছি শোনেন আর কি। শোনেন শোনেন শোনেন, এখানে শোনেন। আচ্ছা পার্থক্যটাকে আলাদা করে ছকে দেওয়া আছে, কেউ দেখছেন নিচে আছে কিনা? নাই। আচ্ছা শোনেন, দেখেন যদি ছকে লাগে, আমি ছকে আমার কাছে আছে, আমি ছকে দিতে পারবো আপনাদের। এটাকেই ছক বানাই দিতে পারবো, আমার কাছে আছে। শোনেন, এখন মেইন কথা হচ্ছে এইখানে নাস্তি এবং বিকল্প কল্পনার সংজ্ঞা দিন উদাহরণ সহ, যদি এর প্রশ্নটা আসে। এটা কিন্তু একই জিনিস, নাস্তি কল্পনার সংজ্ঞা দিছে, উদাহরণটা আলাদাভাবে দিছে। বিকল্প কল্পনার সংজ্ঞা উদাহরণটা আলাদাভাবে আছে। এখানে হচ্ছে নাস্তি এবং বিকল্প কল্পনা দুইটা পৃথক পৃথক সংজ্ঞা, এই যে একটা সংজ্ঞা, এই যে একটা সংজ্ঞা, এই যে একটা সংজ্ঞা, আর হচ্ছে এর উদাহরণ। উদাহরণটা আবার কিভাবে? এই যে উদাহরণটা, এই যে একটা উদাহরণ, ঠিক আছে, এই যে একটা উদাহরণ, আর এখানে যে একটা উদাহরণ। ঠিক আছে, মানে সংজ্ঞা উদাহরণ সংজ্ঞা উদাহরণ। আর এরপরে হচ্ছে এই যে পার্থক্য। এখন যদি পরীক্ষায় পার্থক্য এসে যায় তাহলে নিচে দেখুন, আমরা পরীক্ষায় যে পার্থক্যটা পড়বো সেটা কিন্তু আছে, এইভাবে আছে। ঠিক আছে, এখন আমরা যদি 5 মার্কে আসে তাহলে কি শুধু এতটুকু লিখবো পার্থক্য? যদি 5 মার্কে আসে তাহলে এই পার্থক্যটাকে বড় করা যায়। ঠিক আছে, বইতে কি বড় করা আছে নাকি দেখেন তো পার্থক্য। ভাইয়া হ্যাঁ এই যে বলেন। দেখেন এরকম একটা শখ আছে, এই যে আমি ছবি দিছি। না, এটাই ছকটা হচ্ছে প্রথম প্রকার ভুল দ্বিতীয় প্রকার ভুলের ছক। ঠিক আছে, বোধহয় নাস্তি কল্পনা এবং ইয়া কল্পনার পার্থক্যটা বইতে ছক আকারে নাই।
ঠিক আছে, আর কেউ দেখলে দেখেন, আমি এইটা উত্তরটা বের করা আমি বের করতেছি আমার ইয়া থেকে, পিডিএফ ওয়ার্ড ফাইল থেকে। ঠিক আছে, একটু অপেক্ষা করেন, আমি পার্থক্যটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু পার্থক্যটা আমাদের আসবে, হ্যাঁ, আমরা এই জন্য একটু এটাকে একটু ছক আকারে, ছক ছাড়াও তো নোটে আছে, ঠিক আছে, ছক ছাড়াও করতে পারেন চাইলে। তা আমরা একটু ছক করার ছকটা একটু আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটু সময় দেন, আমি ইয়া করতেছি। এই পার্থক্যটা, ছকাকারে পার্থক্যটা আমি সবার উপকারের জন্য আমি এটা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, 5 মিনিট লাগবে। এই দেখেন, আরো পড়ুন, এই পার্থক্যটা কিন্তু ছিল একই জিনিস। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন, আমি নাস্তি কল্পনা এবং বিকল্প কল্পনার পার্থক্যটা আমি দিচ্ছি, আর 1টা মিনিট লাগবে। একটু সবাই দেখেন।
আচ্ছা, আমি যদি এখন এই প্রশ্নটা না দিতাম তাহলে আর কিন্তু আমার দেওয়া হতো না, হয়তো আমি শুধুই বলতাম দিব দিব। এই জন্য আমি জায়গায় বসেই আমি আপনাদের কাছে একটু সময় নিয়ে প্রশ্নটা ওয়েবসাইটে দিয়ে দিলাম। আপনারা এখনই দেখতে পারবেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে পড়ে নিব। পার্থক্যটা ছকাকারে দিচ্ছি, ঠিক আছে, যাতে সুবিধা হয় আমাদের পড়তে। বইতে ছকাকারে নাই না, কেউ বলতে পারলেন না? কোনো সহকারে নেই ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, দিয়ে দিলাম বোধহয়, আপনারা দেখতে পারেন, ইসে দিয়ে দিছি মেসেজে, ঠিক আছে। তাড়াহুড়ো করে করলাম, যদি কোনো ভুল থাকে বলবেন, কারেকশন করে দেব। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি নাস্তি এবং বিকল্প কল্পনার সংজ্ঞাটা তো আমাদের আমরা পড়বো, এখান থেকে পড়ি। দেখেন, যে পরিসংখ্যানিক কল্পনায় ধরে বা অনুমান করে নেওয়া হয় যে সবকিছু সাম্য অবস্থায় আছে, মানে ঠিক আছে, বা একাধিক বস্তু বা ঘটনার মধ্যে কোনো রকম ব্যবধান নেই, অর্থাৎ তারা সমান, তবে তাকে নাস্তি কল্পনা বলা হয়। নাস্তি কল্পনাকে H0 দ্বারা প্রকাশ করা হয়। যে পরিসংখ্যানিক কল্পনায় কল্পনা করা হয় বা ধরে নেওয়া হয়, অনুমান করা হয় যে সবকিছু ঠিক আছে, সাম্য অবস্থায় আছে, কোনো রকম ব্যবধান নেই, একাধিক বস্তু বা ঘটনার মধ্যে কোনো রকম ব্যবধান নেই, সেটা হচ্ছে নাস্তি কল্পনা, একে H0 দ্বারা প্রকাশ করা। আর বিকল্প কল্পনা হচ্ছে কি, যে পরিসংখ্যানিক কল্পনায় নাস্তি কল্পনার বিপরীত ধারণা পোষণ করা হয়, তাকে বিকল্প কল্পনা বলা হয়। অর্থাৎ কিছু একটা ধরা হয়, ঠিক আছে, হয় মানে 0 থেকে কম না হয়তো বেশি, তখন সেটা বিকল্প কল্পনা, অল্টারনেটিভ হাইপোথিসিস, ঠিক আছে। যেমন দেখেন, H0 যখন তখন 0, আর বিকল্প কল্পনার ক্ষেত্রে H1 যখন তখন মিউ সমান 0 না, তখন সেটা কত, মিউ 0 থেকে বড় না হয়তো 0 থেকে ছোট। এই দেখেন, যখন বিকল্প কল্পনা H0 যখন তখন মিউ সমান 0, মানে নাস্তি কল্পনা। আর বিকল্প কল্পনা হলে কি হবে, H1 টা মিউ সমান 0 হবে না, ইকুয়াল নট, অথবা 0 থেকে বড় হবে, 0 থেকে ছোট হবে, মানে 0 হবে না, 0 থেকে বড় না হয়তো 0 থেকে ছোট হবে। বিকল্প কল্পনাকে H1 দ্বারাও প্রকাশ করা হয়, এই যে H1 দ্বারা লিখছে, আবার আমরা H2 দ্বারাও প্রকাশ করতে পারি। এখানে 2 হবে ভাই, এখানে 2 লেখেন, H2 H1 দ্বারা প্রকাশ করা হয়, H2 দ্বারাও প্রকাশ করা যেতে পারে, অথবা HA। এখানে বোধহয় বইতে এ আছে নাকি, দেখেন তো রাশেদ ভাই, H1 বা HA কি আছে? আছে। এ। জি জি। আচ্ছা, ঠিক আছে, এখানে টাইপে বলেছে H1 বা HA দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বিকল্প কল্পনা নাস্তি কল্পনার সংজ্ঞাটা পারলাম। এবার ব্যবহার এবং উদাহরণ আমরা পড়বো না, ফোর জন্য পড়বো না। তাহলে এবার আমরা পার্থক্যটা পড়বো, ঠিক আছে। পার্থক্য পড়ার আগে উপরে পার্থক্য আসলে জাস্ট একটু ভূমিকা দিয়ে তারপরে পার্থক্য লিখতে হবে। আর পার্থক্য পড়ার আগে এইটুকু পড়ি, কি আছে দেখি। নাস্তি কল্পনা সাধারণত কোনো পার্থক্য, আচ্ছা আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাই, আপনারা সবাই ওই লিঙ্কে ক্লিক করে ঢোকেন। নাস্তি এবং বিকল্প কল্পনার পার্থক্য, এটা স্ক্রিনশট দিচ্ছি না, আপনারা সবাই ঢোকেন, তাহলে আমরা ওখানে পড়া শুরু করি। পাইছেন? দেখেন শারমিন আপা, দেখেন আফসানা আপা, জয়াদি, হ্যাঁ হোসেন, ভাইয়া। দেখেন, ওয়েলকাম মিরাজ ভাই, দেখেন আমরা ওয়েবসাইটে ক্লিক করে ছকে যান, পার্থক্যের ছকে আমরা পড়ি। এই যে দেখেন, নাস্তি কল্পনা হলো সেই পরিসংখ্যানিক কল্পনা যা ধরে নেয় যে সমস্ত বস্তু বা ঘটনার মধ্যে কোনো পার্থক্য বা পরিবর্তন নেই, বা বা
তারা একে অপরের সাথে সাম্যাবস্থায় আছে, মানে ঠিকঠাক আছে। আর বিকল্প কল্পনা হলো সেই পরিসংখ্যানিক কল্পনা যা নাস্তিক কল্পনার বিপরীত ধারণা ব্যক্ত করে। এটি ধারণা করে যে দুটি বা একাধিক বস্তু বা ঘটনার মধ্যে কিছু না কিছু পার্থক্য ও পরিবর্তন আছে। কথা কি বোঝাতে পারছি? এই ভূমিকাটুক দিয়ে তারপরে ছকে লিখবো কি দেখেন, মূল ধারণা। আমরা প্রথমে এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8টা আছে। আপনি ইচ্ছা করলে প্রথমে সংখ্যাগত পার্থক্য দিতে পারেন। সংখ্যাগত পার্থক্য যদি না দেন তাহলে মূল ধারণা থেকে শুরু করেন। আমরা পড়তেছি হচ্ছে বাংলাআর্টিকেলস.com এ নাস্তি এবং বিকল্প কল্পনার যে ছকাকারে পাঠ্যক্রম দেওয়া হয়েছে সেটা থেকে পড়তেছি। যারা পরবর্তীতে আমাদের রেকর্ড দেখবেন তারা ওইটা ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। স্ক্রিনে এটা নাই। দেখেন মূল ধারণাটা কি, কোনো পার্থক্য, সম্পর্ক বা পরিবর্তন নেই, অর্থাৎ সবকিছু সাম্যাবস্থায় আছে, ঠিক আছে সবকিছু। সেটা হচ্ছে নাস্তিক কল্পনা বা H0। আর বিকল্প কল্পনা হচ্ছে কিছু না কিছু পার্থক্য, সম্পর্ক বা পরিবর্তন আছে, এটা হচ্ছে H1। ঠিক আছে। বিপরীত ধারণাটা কি? মূল ধারণা পড়লাম, বিপরীত ধারণা কি? নাস্তিক কল্পনাটা হলো বিকল্প কল্পনার বিপরীত, আর বিকল্প কল্পনা হচ্ছে নাস্তিক কল্পনার বিপরীত। পার্থক্যটা কিন্তু খুব সহজ। দেখেন পরীক্ষার ভিত্তি কি, দেখেন পরীক্ষার শুরুর বিন্দু যা বাতিল করার চেষ্টা করা হয় আর যা প্রমাণ করার জন্য পরীক্ষা করা হয়। দেখেন নাস্তিক কল্পনায় যেহেতু জিরো, কোনো ইয়া নাই, কোনো সব পার্থক্য নাই, কোনো প্রকার পরিবর্তন নাই, সবকিছু ঠিকঠাক আছে, কাজেই এখানে পরীক্ষার শুরুর বিন্দুটা কোনো প্রকার কোনো কিছু করা লাগবে না, একবারে জাস্ট সেটা জিরো। এবং ওইটা মানে এখানে পরীক্ষার ভিত্তিটার ক্ষেত্রে এখানে একটু কারেকশন করে দেবো পরে। আর বিকল্প কল্পনার ক্ষেত্রে দেখেন যা প্রমাণ করার জন্য পরীক্ষা করা হয়, যেমন আসলেই কি বিকল্প কল্পনা জিরো থেকে ছোট না বড়, কত ছোট, ঠিক আছে, সেটা পরীক্ষা করার জন্য, সেটা প্রমাণ করার জন্য পরীক্ষা করা হয়। আর এখানে আপনি লিখেন যে নাস্তিক কল্পনা যেহেতু এখানে কোনো পার্থক্য বা সম্পর্ক বা পরিবর্তন নাই, কাজে এটা প্রমাণ করার জন্য কোনো পরীক্ষা হয় না। এখানে কারেকশন করে এটা একটু লিখেন, ঠিক আছে। আমি কারেকশন করে দিই আপনাদের সুবিধার্থে, এখনই 10 সেকেন্ড টাইম দেন। ঠিক আছে, যা প্রমাণ করার জন্য পরীক্ষা করার প্রয়োজন পড়ে না, যা প্রমাণ করার জন্য পরীক্ষা করা হয়। আপনারা যদি রিফ্রেশ দেন তাহলে এই যে এই কারেকশনটা পেয়ে যাবেন ওয়েবসাইট। হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখেন প্রতীক H0 আর এটার প্রতীক হচ্ছে H1। তার মানে আমরা 4টা পার্থক্য প্রথমে পড়লাম, মূল ধারণা, বিপরীত ধারণা, প্রমাণের জন্য পরীক্ষা লাগে কিনা, প্রতীকটা কি। এরপরে সিদ্ধান্ত, যদি যথেষ্ট প্রমাণ না থাকে তবে এটিকে গ্রহণ করা হয়। যথেষ্ট প্রমাণ না থাকে যে আসলেই এই নাস্তিক কল্পনায় কোনো পরিবর্তন, পার্থক্য নাই, যেমন ধরেন ঢাকা কলেজের ছাত্রছাত্রীকে বলছিলাম না গড় বয়স 20, এটা যদি যথেষ্ট প্রমাণ না থাকে যে 20-এর বেশি হতে পারে, তাহলে আপনি 20 ধরেই সবকিছু চালাই যাবেন। ঠিক আছে, তার মানে এখানে যদি যথেষ্ট প্রমাণ না থাকে তবে এটিকে গ্রহণ করা হয়। আর বিকল্প কল্পনাটা কি, যদি প্রমাণ থাকে যে এটা 20 না 19 হতে পারে, 22 হতে পারে, তাহলে যথেষ্ট প্রমাণ থাকে তবে এটিকে গ্রহণ করা হয়, বিকল্প কল্পনাকে গ্রহণ করা হয়। ঠিক আছে। লক্ষ্যটা কি, কোনো প্রভাব বা পার্থক্যর অনুপস্থিতি দেখানো, কোনো প্রভাব বা পার্থক্য নাই সেইটা দেখানোর জন্য নাস্তিক কল্পনাটা আমরা ব্যবহার করি। আমাদের নাস্তিক কল্পনা ব্যবহারের লক্ষ্যটা কি, টার্গেটটা হইতেছে কোনো প্রভাব বা পার্থক্য নাই সেটা দেখাই। আর বিকল্প কল্পনা হচ্ছে কোনো প্রভাব বা পার্থক্য আছে, যেমন 0 থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, 22 থেকে 25-এর মধ্যে হতে পারে ঢাকা কলেজের ছাত্রছাত্রীদের বয়স। তাহলে এই যে ইয়াটা, এটা বোঝানোর জন্য আমরা প্রভাব বা পার্থক্যটা দেখানোর জন্য আমরা বিকল্প কল্পনাটা ব্যবহার করি। আর বিকল্পের প্রকারভেদ দেখেন, সাধারণত একটি নির্দিষ্ট অবস্থা নির্দেশ করে, যেমন মিউ সমান 0। আর 3 ধরনের হতে পারে, মিউ ইকুয়াল নট 0, মিউ গ্রেটার দ্যান 0, মিউ লেস দ্যান 0। মানে ইকুয়াল নট 0 হলে তো নাস্তিক, নাল, H0। আর বড় ছোট হলে সেটা হচ্ছে বিকল্প। তার মানে 3 ধরনের বিকল্প হতে পারে, একটা হচ্ছে 0 9, আর একটা হচ্ছে 0 থেকে বড়, আর একটা 0 থেকে ছোট। আমরা যদি প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেই তাহলে দুটি চিকিৎসার মধ্যে কোনো পার্থক্য নেই। মানে নাস্তিক কল্পনা হচ্ছে দুইটা চিকিৎসার ভিতরে, অথবা আপনার আর আমার পরীক্ষা, আমরা খাতায় যা লিখছি কোনো পার্থক্য নাই, এটা হচ্ছে নাস্তিক কল্পনা। ধরে নিলাম কোনো পার্থক্য নাই। আর যদি মনে করি যে না আমি একটু ভালো লিখছি, বা আপনি একটু ভালো লিখছেন আমার থেকে, বা একটু খারাপ লিখছেন, তাহলে কিন্তু কোনোভাবে জিরো না, মানে দুজনেরটা এক না, সেম না। আমার কথা বুঝতে পারছেন যা বলতেছি? আপনারা আমার পরীক্ষা একবারে কপি হয়েছে, মনে করেন নকল করছি, দুজনে দেখা দেখি করে লিখছি, তাহলে আমাদেরটা হচ্ছে নাস্তিক কল্পনা, কোনো অক্ষর অক্ষর মিল, কোনো প্রকার কোনো চেঞ্জ নাই। আর যদি বোঝেন যে না আপনি আমাদের দেখে লেখার পরও, বা আমি আপনার দেখে লেখার পরও ভালোভাবে লিখতে পারেন নাই, হ্যাঁ, তাহলে এই দুটোর ভিতরে পার্থক্য থাকলে হয়তো ভালো পার্থক্য নাহলে কম পার্থক্য, মানে গ্রেটার দেন না হলে লেস দেন, কিন্তু কোনোভাবে জিরো না। ঠিক আছে, তাহলে দুটি চিকিৎসার পদ্ধতির মধ্যে পার্থক্য আছে, একটি অন্যটির চেয়ে বেশি কার্যকর।
এভাবে নাস্তি কল্পনা, বিকল্প কল্পনা একে অপরের বিপরীত পরিসংখ্যানিক পরীক্ষা করার সময় এগুলোর মধ্যে একটি পরীক্ষার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক আছে, তাহলে আপনারা ওয়েবসাইট থেকে এটার পার্থক্যটা ভালোভাবে পেয়ে যাচ্ছেন আশা করি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আমাদের হয়ে গেল। কিন্তু এখন কালকে একটা দিন আছে, আমি খুব দুশ্চিন্তায় আছি। কারণ হচ্ছে যে মানে অফিস করে তারপরে বউ বাচ্চাকে শারমিন আপা পাঠাই দিছি বাড়িতে, বুঝছেন। এখন খুব একা হয়ে পড়ছি, রান্না বান্না নিজের করা লাগতেছে। হ্যাঁ, বোনের বাসায় চলে আসেন। না, আমি পাঠাই দিলাম, গতকালকে পাঠাই দিলাম তো গোপালগঞ্জ। আয় হায় তো গতকাল পাঠাইছেন কে? আজকে বললে বা কালকে তো আমার সাথে পাঠাই দিতে পারতেন, আমি তো একাই যাব আমার গাড়ি নিয়ে। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, তাহলে তাই আপনি কবে যাবেন এটা মাথায় ছিল না। ঠিক আছে, তাহলে পরবর্তীতে দেখা কবে আসবে ভাবি জানায়েন আমাকে। আসবে। আমি আসবে কোরবানির পরে, কোরবানির পরে। ও একবারে কুরবানির পরে? ও আচ্ছা আচ্ছা। তা কোরবানির পরে। ভাবি যাবে আপনি বললে তো আমি নিয়ে যাইতে পারতাম। আমার ড্রাইভার আজকে আরো পাঠাই দিলাম একটারে, আমি আবার কালকে আর এক ড্রাইভারে নিয়ে যাবো। ভালো হয়তো, আমার মাথায় ছিল না, ভালো হয়তো, কারণ বাচ্চা নিয়ে এই মানে বাসে হ্যাঁ, গরমের আরো কত আরামে চলে যেতে পারতো। করা লাগে। যাক, অন্য সময় ইনশাল্লাহ তাহলে আপনার গাড়িতে যাবে। ইনশাল্লাহ। আচ্ছা, এখন এখন যখনই বিষয় যাবেন হচ্ছে আপনি যে গেলেও বললেন আমাকে, আমি তো আচ্ছা, ওকে হুটহাট আপা। করে চলে যাই গোপালগঞ্জ। আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে খুব ইয়ে পড়ে, ইমার্জেন্সি যাওয়া লাগে, কিন্তু দেখা যাচ্ছে যে বাসে হ্যাঁ, আমাকে যাওয়াটা। জানায়েন, আমাকে জানায়েন। ঠিক আছে আপা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি না এখন গেলেও আপনারে পাঠাই দিব, আপনি চলে যাবেন, নো প্রবলেম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব খুশি হলাম শুনে। যাক, এখন আমরা একটা আচ্ছা জিনিস ভাই। দেখতে আপা, সেটা হচ্ছে যে জি। এই যে আমি পড়তে পারতেছি না, মানে আপনারা কি মনে করেন একবার পড়লেই কি যথেষ্ট, লিখতে পারবো? আমি পারবো ভাই, আমার তো আমি তো বললাম না আমার এগুলো মুখস্থ হয়ে গেছে। না, মুখস্থ হয়েছে, ইনশাল্লাহ। একটু যেহেতু আমরা জানতেছি এগুলোর মধ্যে আসতে পারে, তাহলে আমাদের একটু ভালোভাবে পড়া দরকার। আমার একটা ফোন আসছে ভালোভাবে একটু। পড়া দরকার, রাইট, এই জন্য আমি মুখস্থ করে ফেলছি যাতে সমস্যা না হয়। আমি চাচ্ছি কালকে সবার আগে পরীক্ষা দিয়ে বের হব। শেষ ভালো যায় সব ভালো তার। পরশুদিন পরিসংখ্যান সব থেকে আমার কাছে কঠিন লাগে। হুম, আগে ভালো লাগতো যখন বুঝতাম, এখন মাথায় ধরে না। আচ্ছা, তাহলে এবার আমরা আর একটা প্রশ্ন আছে এখানে, প্রথম ভুল দ্বিতীয় ভুল, প্রথম প্রকার ভুল দ্বিতীয় প্রকার ভুল, তাহলে এটা আমাদের 8 অধ্যায়টা হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু দেখি। প্রথম প্রকার ভুল দ্বিতীয় প্রকার ভুল কি? টাইপ 1 ইরর, টাইপ 2 ইরর। পরিসংখ্যানিক পরীক্ষার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ভুল, এগুলির যথাযথ বোঝাপড়া এবং পার্থক্য জানাটা জরুরি, কারণ এগুলোর উপর পরীক্ষার সঠিকতা এবং সিদ্ধান্ত গ্রহণ নির্ভর করে। মূল কথাটা তো একবারে ইজি, ভূমিকাটা। ঠিক আছে, এবার আমরা প্রথম প্রকার ভুলটা দেখি। দেখেন, এখানে পার্থক্য আসে নাই, সম্পর্কটা আসছে। আমরা একটু পড়ি, অনেক সময় পার্থক্য আসে। প্রথম ধরনের ভুল ঘটে যায় যখন আমরা নাস্তি কল্পনা যে কল্পনার সমর্থন করে। আমি পড়ি, বাক্যটা কিরকম মনে হচ্ছে আমার কাছে। প্রথম ধরনের ভুল ঘটে যখন আমরা নাস্তি কল্পনা H0 যে কল্পনা সমর্থন করে সেটিকে ভুলভাবে বাতিল করে ফেলি। আবার পড়ি, প্রথম ধরনের ভুল ঘটে যখন আমরা কি করি, নাস্তি কল্পনা যে কল্পনা সমর্থন করে সেটিকে ভুলভাবে বাতিল করে ফেলি যখন তা আসলে সঠিক ছিল। এর মানে হলো যে আমরা একটি ফলস পজিটিভ ফলাফল পেয়ে যাচ্ছি,
অর্থাৎ আমরা কোনো পার্থক্য বা সম্পর্ক রয়েছে বলে মেনে নিচ্ছি, যদিও আসলে তা নেই। কথাটা কি বুঝতে পারছেন? আমরা একটা পজিটিভ ফলাফল পাইছি, কিন্তু সেটা ফলস। এরকম একটা ফলাফল আমরা পেয়ে যাচ্ছি যখন আমরা মনে করি, অর্থাৎ আমরা কোনো পার্থক্য বা সম্পর্ক রয়েছে বলে মেনে নিচ্ছি, যদিও আসলে তা নেই। বুঝতে পারছেন? তখন যেমন ভালো করে বোঝাই, যেমন H0 মানে কি? H0 মানে হচ্ছে কোনো প্রকার ভুল থাকবে না, মানে সরি, ভুল হচ্ছে, ভুল থাকবে না সেটা না, মানে কোনো প্রকার মানে কোনো পার্থক্য নাই। যেমন ঢাকা কলেজের ছাত্রদের গড় বয়স বলছি 20, ওই 20ই হবে, 20-এর থেকে 19 হবার বা 22 হবার সম্ভাবনা নাই, তখন হচ্ছে H0। এখন আমরা H0টা মনে করেন সত্যি সত্যি পাইছি, H0টাই সত্যি, কিন্তু এখন এটাকে আমরা যদি মনে করি যে না, কোনো পার্থক্য বা সম্পর্ক আছে, এটা যদি মেনে নেই H0-র বেলায় যদি মেনে নেই কোনো পার্থক্য আছে, তাহলে টাইপ অন ইরর। ঠিক আছে? কোন যথার্থতা যাচাইয়ে নাস্তিক কল্পনা সত্য হওয়ার পরও বাতিল বা নাকচ করলে যে ভুলের উদ্ভব হয় তাকে প্রথম প্রকার ভুল বলে। ইজি, দেখেন সবাই মনোযোগ দেন। কোন যথার্থতা যাচাইয়ের বেলায় নাস্তিক কল্পনা মানে ঢাকা কলেজ ছাত্রছাত্রীদের গড় বয়স 20, এটা সত্য, কারোই 22 হবে না, কারোই 25 হবে না, 20ই হবে, এটা হচ্ছে H0। এটা সত্য হবার পরেও যদি আমরা বাতিল বা নাকচ করে দেই, তাহলে যে ভুলের উদ্ভব হবে তাকে প্রথম প্রকার ভুল বলা হয়। প্রথম ধরনের ভুলের সম্ভাবনাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আলফাকে যথার্থতার মাত্রা, লেভেল অফ সিগনিফিকেন্স বলা হয়। আলফাকে যথার্থতার মাত্রা বলা হয়। গাণিতিকভাবে পি প্রথম ধরনের ভুল সমান পি H0 বাতিল, H0 সত্য সমান সমান আলফা। বুঝতে পারছেন কথাটা? আর এই প্রথম প্রকার ভুলের গাণিতিক ব্যাখ্যাটা হচ্ছে পি সমান পি, একটু বইয়ের সাথে মিলান তো, ভুল আছে কিনা দেখেন তো। পি প্রথম ধরনের ভুল সমান পি ব্র্যাকেট দিয়ে লিখবেন H0 বাতিল, H0 সত্য। এখানে কি অবলিক আছে নাকি দাঁড়িয়ে আছে? সমান আলফা। দেখেন দ্বিতীয় ভুলে পি, দ্বিতীয় ধরনের ভুল পি সমান H0 গৃহীত, H0 সত্য নয়, হ্যাঁ, সমান বেটা। ওকে, ভুল নাই। এবার আমরা তাহলে দেখি প্রথম ধরনের ভুলের গাণিতিক প্রকাশ হচ্ছে পি প্রথম ধরনের ভুল সমান পি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে H0 বাতিল, H0 সত্য, H0 বাতিল, H0 সত্য সমান আলফা। আর দ্বিতীয় ধরনের ভুলের গাণিতিক ব্যাখ্যা হচ্ছে পি দ্বিতীয় ধরনের ভুল পি H0 গৃহীত, উপরেটায় বাতিল নিচেরটায় গৃহীত, উপরেটায় সত্য নিচেরটা সত্য নয়, মিথ্যা বলবেন না, সত্য নয় বলবেন, সমান বিটা। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বেটা। ঠিক আছে? এবার আমরা প্রথম প্রকারের ভুলটার সংজ্ঞাটা আবার একটু পড়ি। দেখেন, কোন যথাযথ যাচাই নাস্তিক কল্পনা H0 সত্য হবার পরেও যদি বাতিল বা নাকচ হয়ে যায়, তাহলে যে ভুলের উদ্ভব হবে তাকে প্রথম প্রকারের ভুল বলা হয়। আপনারা বুঝতেছেন? প্রশ্ন যেহেতু করেন না, আমি আমার মতন করে পড়ে যাচ্ছি, যেহেতু আমার পরীক্ষা কালকে। ঠিক আছে? প্রথম ধরনের ভুলের সম্ভাবনাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আলফাকে যথার্থতার মাত্রা বলা হয়। আলফাকে কি বলা হয়? যথার্থতার মাত্রা। গাণিতিকভাবে প্রথম প্রকার ভুলকে আপনি দেখেন, আপনি যদি চান যে এই উপরের ব্যাখ্যাটা দিবেন না, জাস্ট এতটুকু দিবেন, তাহলে সংজ্ঞা সহ এর গাণিতিক ব্যাখ্যা হয়ে যাবে। ঠিক আছে? আমরা দ্বিতীয় প্রথম প্রথম প্যারাগ্রাফটা যদি একটু পড়ি। প্রথম ধরনের ভুল ঘটে যখন আমরা নাস্তিক কল্পনাকে সমর্থন করে সেটিকে ভুলভাবে বাতিল করে ফেলি। আপনি বললেন যে ঢাকা কলেজের ছাত্রছাত্রীর গড় বয়স 20, বলার পরেও আপনি ভুলভাবে সেই 20কে মেনে নিলেন না, বাতিল করে ফেললেন। তখন কি হলো? তখন যখন তা আসলে সঠিক ছিল, মানে কি ওই 20টা সঠিক ছিল, এর মানে হলো যে আমরা একটা ফলস পজিটিভ পেয়েছি। কথা কি বুঝাইতে পারছি? আমরা কোনো পার্থক্য বা সম্পর্ক রয়েছে বলে মেনে নিচ্ছি, যা আসলে, যদিও আসলে তা নেই। আমরা একটা ফলস পজিটিভ পাইছি, মানে আমরা ধরে নিচ্ছি যে না 20 না, বোধহয় 21, হ্যাঁ, এটাকে আমরা পজিটিভ মনে করতেছি, কিন্তু আসলে এটা ফলস পজিটিভ। এরকম একটা ফলস পজিটিভ পাইছি বিধায় আমরা কোনো পার্থক্য বা সম্পর্ক আছে বলে মেনে নিচ্ছি, কিন্তু আসলে কিন্তু পার্থক্য ছিল না, 20-20ই। ঠিক আছে? ওকে, এবার দ্বিতীয় ধরনের ভুল দেখি। টাইপ 2 ইরর। দ্বিতীয় ধরনের ভুল যখন আমরা নাস্তিক কল্পনা H0 যে কল্পনা সত্য নয় সেটিকে ভুলভাবে গ্রহণ করি। একটা বিপরীত, ওটার বিপরীত এটা দেখেন। দ্বিতীয় ধরনের ভুল তখন ঘটে যখন আমরা নাস্তিক কল্পনা মানে H0 যে কল্পনাটা সেটা সত্য নয়, সেটাকে আমরা ভুলভাবে গ্রহণ করি। কথা কি বুঝাইতে পারছি? যদিও এটি ভুল ছিল, মানে আমি নিচের এক্সাম্পলটা বোঝালে আমরা বুঝতে পারবো। দেখেন, কোনো পরিবর্তন বা সম্পর্ক নেই, আমরা কোনো পরিবর্তন বা সম্পর্ক নেই বলে মেনে নিচ্ছি, কিন্তু আসলে সেটা আছে। মানে দেখেন, 20 ঢাকা কলেজের ছাত্রছাত্রীদের গড় বয়স, এই 20কে আপনি মেনে নিলেন যে 20 আসলেই 20, কোনো ছাত্রছাত্রীর মধ্যে 20 বা 21 বা 19 হবার সম্ভাবনা নাই, এটাকে আমরা মেনে নিচ্ছি, কিন্তু আসলে কি পরিবর্তন বা সম্পর্ক ছিল।
বুঝাইতে পারছি? মানে 20 হবে না, 21 বা 22 হতে পারে। এই যে সম্পর্ক পরিবর্তন কম বেশি, এটা আমরা মেনে নিচ্ছি না। এটা আসলে পরিবর্তন ছিল, কম বেশি ছিল, কিন্তু আমরা বলতেছি কোনো পরিবর্তন বা সম্পর্ক নেই, অর্থাৎ 20-20, কিন্তু আসলে 20-20 না, 20-21 বা 22 হতে পারে। এর মানে হলো আমরা একটি ফলস নেগেটিভ ফলাফল পাচ্ছি। আমরা একটা নেগেটিভ ফলাফল পাচ্ছি, ফলস নেগেটিভ ফলাফল। কোন যথার্থতা যাচাই নাস্তিক কল্পনা H0 সত্য না হলেও তা গ্রহণ করলে, H0 সত্য না হলেও তা গ্রহণ করলে যে ভুলের উদ্ভব হয়, H0টা হচ্ছে 20, 20 সত্য না, 21 বা 22 হতে পারে। আমরা 20কে সত্য মনে করে গ্রহণ করে নিয়ে যে ভুলটা করলাম সেটা হচ্ছে দ্বিতীয় ধরনের ভুল, টাইপ 2 ইরর। দ্বিতীয় ধরনের ভুলের সম্ভাবনাকে আমরা বেটা দ্বারা প্রকাশ করব, বিটা আর আলফা। হ্যাঁ, গাণিতিক ভাবে পি, এই সূত্রটা ওটার বিপরীত। দেখেন, গাণিতিক ভাবে পি দ্বিতীয় ধরনের ভুল সমান পি এইচ নট গৃহীত এইচ নট সত্য নয় সমান বিটা। ঠিক আছে? তাহলে আমরা দ্বিতীয় ধরনের প্রথম ধরনের ভুল আসলে আমরা এখানে এই উদাহরণ সহ এক্সাম্পল সহ পুরোটা আমরা লিখে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? এরপরে যদি প্রশ্নটা আসে সম্পর্ক লেখো, এই দুইটা আমরা তো জাস্ট ভুল কাকে বলে নাকি পার্থক্য না কি আসবে তা কিন্তু বলিনি। আমরা এখানে বলছি প্রথম প্রকার ভুল, দ্বিতীয় প্রকার ভুল আসবে পরীক্ষায়। ঠিক আছে? যদি আসে তাহলে সম্পর্ক বলতে পারে, তাহলে আপনি সম্পর্কটা এই নিজের থেকে তো পারবেন, উপরে একটা যা পড়ছেন সেটা থেকে তো পারা যাবে। ঠিক আছে? আচ্ছা, যথার্থতা যাচাইয়ের ধাপটা এটা আছে নাকি সাজেশনে? নাই না? এই ধাপটা কিন্তু ইম্পর্টেন্ট, এই আস্থা সীমা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ডাবল ট্রিপল আছে, আসতে পারে। ঠিক আছে? দেখেন এখানে সামঞ্জস্যটা আমরা একটু করি। সাধারণত প্রথম এবং দ্বিতীয় ধরনের ভুলের মধ্যে একটি প্রতিক্রিয়া সম্পর্ক থাকে, অর্থাৎ একটি সম্ভাবনা বাড়ানোর ফলে অন্যটি সম্ভাবনা কমে যেতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রথম ধরনের ভুল আলফা গ্রহণের সীমা বাড়ান 1% থেকে 5% বাড়ান, 5 থেকে 10 বাড়ান, তবে আপনার দ্বিতীয় ধরনের ভুল বিটা কমে যাবে। আবার যদি বিটাকে কমান তাহলে প্রথম আলফা বেড়ে যাবে। ঠিক আছে? আর কস্ট এবং সিদ্ধান্ত দেখেন, প্রথম ও দ্বিতীয় ধরনের ভুলের মধ্যে কস্ট ভিন্ন হতে পারে। কখনো কখনো প্রথম ধরনের ভুলের ফলাফল বেশি গুরুত্বপূর্ণ, অন্যদিকে কখনো কখনো দ্বিতীয় ধরনের ভুলের ফলাফল বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কার্যকর চিকিৎসা ভুলভাবে অকার্যকর হিসেবে প্রমাণিত হয়। দেখেন কস্ট এবং সিদ্ধান্তটা এখানে, কস্ট বলতে খরচ না। ঠিক আছে? এখানে দেখেন অনেক সময় কার্যকর একটা সিদ্ধান্ত ভুলভাবে হতে পারে বা অকার্যকর হয়ে যেতে পারে। ঠিক আছে? তার মানে এখানে অনেক সময় এই H0 এবং H1 বা নাস্তি এবং বিকল্প কল্পনার ভিতরে অনেক সময় আমরা যে ভুল ইরর মনে করি, কিন্তু সেটা আসলে অনেক সময় আমাদের ভুলের কারণে ইররটা আসতে পারে, সেটা বলছে। আর কৌশলগত সিদ্ধান্ত দেখেন, পরীক্ষার জন্য কোন ধরনের ভুলের বেশি গুরুত্ব দেওয়া উচিত তা নির্ভর করে পরীক্ষার প্রেক্ষাপট এবং বিষয়বস্তুর উপরে। যেমন যদি চিকিৎসা বিজ্ঞান এবং আইন হয়, তাহলে চিকিৎসার ক্ষেত্রে এক প্রকার, বিজ্ঞানের ক্ষেত্রে এক প্রকার, আইনের ক্ষেত্রে এক প্রকার এই ভুলগুলো আমরা বেছে নিব। যদি পরীক্ষার ফলে বড় ধরনের ক্ষতি বা বিপদ হতে পারে, তবে প্রথম ধরনের ভুল থেকে বাঁচার জন্য আলফাকে খুব কম করা যেতে পারে, সেক্ষেত্রে বিটা বেড়ে যাবে। আবার যদি বিটাকে যদি বানান তাহলে আলফা কমে যাবে, এই প্রথমে 1 নম্বরে যেটা বলছি। ঠিক আছে? এখানে আপনারা সহজ করে 3টা সম্পর্কটা পড়ে যেতে পারেন। ঠিক আছে? তাহলে 8 অধ্যায়ে আর কোনো কিছু আছে 4 স্টার? নাই। তাহলে আমরা কালকে 8 পড়ছি, আমরা কালকে 7ও পড়ছিলাম নাকি পড়ি নাই? 7ও তো পড়ছি। ভাইয়া কালকে 5 আর 7 পড়ছিলাম তো। আজকে 8 পড়লাম, 5, 7, 8 পড়ছি, এবার 9টায় যাই। দেখেন ভেদাঙ্ক বিশ্লেষণ কি ব্যাখ্যা করো। ভেদাঙ্ক বিশ্লেষণে এখানে 9 কি কি পড়বো বলছিলাম? 1 আর 2। থ্যাংক ইউ। বিশ্লেষণ, ভেদাঙ্ক বিশ্লেষণ কাকে বলে? ভেদাঙ্ক বিশ্লেষণের শর্ত মানে অনুমিতি, শর্ত বলে অনুমিতি ছাড়া আলাদা করে শর্ত বলতে কিছু আছে বইতে? যদি না থাকে তাহলে অনুমিতি শর্ত। আচ্ছা, তাহলে 1 আর 2 ঠিক আছে। তাহলে এই অধ্যায়টা 1 এবং 2টা আমরা একটু মানে মাগরিবের আগে আমরা শেষ করে দেই। দেখেন একটু তাকান, ভেদাঙ্ক বিশ্লেষণ কাকে বলে, অনুমিতি এবং ব্যবহার একটু পড়ি। পরিসংখ্যান অনুসন্ধানে আমরা এক বা একাধিক সমগ্রক থেকে 2 বা ততোধিক নমুনা সংগ্রহ করে থাকি। পরিসংখ্যান অনুসন্ধানে আমরা এক বা একাধিক সমগ্রক থেকে 2 বা ততোধিক নমুনা সংগ্রহ করে থাকি। আচ্ছা শুনেন, আমার তো একটু অনেক কাজ থাকে। আপনারা অঙ্কের বিষয়টা আমি একটু সবাইকে আশা দিয়ে রাখতেছি যে অঙ্কগুলো করব। আসলে অঙ্ক যেগুলো আমরা করব ওগুলো না করে পরীক্ষার হলে যাব না, বুঝতে পারছেন? কিন্তু ঘটনা হচ্ছে যে মানে এখন দেখেন খাতা কলম ছাড়া বসছি,
খাতা কলম নিয়ে বসবো ওই সময়টুকু থাকে না অনেক সময়। ঠিক আছে, অনেকগুলো ওয়েবসাইট, 3টা ওয়েবসাইট চালাই, তারপরে যে জব নিউজ পোর্টাল আছে, ঠিক আছে, তারপরে বিভিন্ন বই পুস্তক লেখালেখি করি, ওইটার কাজের চাপ থাকে, তারপরে আবার বউ বাচ্চা নিয়ে রান্না বান্না করে খাইতেছি, ঠিক আছে, সব অফিস করতে হয়, সব মিলে মনে করেন যে একটা সেকেন্ডও টাইম পাই না। তার ভিতর দিয়ে মনে করেন অনেক কষ্টের পড়ার টাইমটা বের করি, বুঝতে পারছেন? তো এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই যদি আমরা 9 অধ্যায়টা মানে এই বেদাঙ্কটা যদি এখন পড়ে ফেলতে পারি, আর পাশাপাশি মাগরিবের পর পর যদি আমরা 6 অধ্যায়টা অর্থাৎ ওই যে টি বিন্যাসেরটা ওটাও পড়তে পারি, তাহলে আমাদের পুরো বইয়ের সব পড়া হয়ে গেল, শুধু থাকলো প্রথম অধ্যায়টা। ঠিক আছে, প্রথম অধ্যায়টা আমরা রাত 11টায় ধরি, আর ফ্রেশ মাইন্ডে অঙ্কটা কালকে সকালে ধরি, এবং আপনার ভয়ের কোনো কারণ নেই, অঙ্কটা সকালে ধরলো যে কটা অঙ্ক আছে সব আমরা পরীক্ষায় লিখতে পারবো, বুঝতে পারছেন? তাহলে অঙ্কটা আমরা আর এখন রাত্রে ধরলাম না, কারণ রাত্রে আমি এই প্রথম অধ্যায়টা শেষ করব, আর সন্ধ্যার পরে আর এখন মিলে 6 এবং 9 নম্বরটা আমরা শেষ করি। ঠিক আছে, এবার দেখেন ভেদাঙ্ক বিশ্লেষণ, এখান থেকে 2টা প্রশ্ন পড়বে, 1 এবং 2। আমার সাজেশনের 1 এবং 2, একটা 2টা, এই 2টা থেকে আশা করা যায় আসতে পারে। ভেদাঙ্ক বিশ্লেষণ দেখেন, পরিসংখ্যান অনুসন্ধানে আমরা এক বা একাধিক সমগ্রক থেকে 2 বা ততোধিক নমুনা সংগ্রহ করে থাকি। এই নমুনা সংগ্রহের গড়ের পার্থক্য কতটুকু তাৎপর্যপূর্ণ? এই দেখেন, 2টা যে নমুনা, কালকে কিন্তু পড়ছিলাম এটা, 2টা নমুনার ক্ষেত্রে 2টা নমুনার যে গড়, সেই গড়ের পার্থক্য কতটুকু তাৎপর্যপূর্ণ, এবং সংগৃহীত নমুনাসমূহ একই গড় বিশিষ্ট সমগ্রক থেকে গ্রহণ করা হয়েছে কিনা, সেই সম্পর্কিত সিদ্ধান্ত পাওয়া যায় বেদাঙ্ক বিশ্লেষণ করে। ঠিক আছে, আপনি মনে করেন একটা বস্তা যতগুলো আম আছে, আমকে আপনি আমের থেকে 10টা নমুনা আম নেন, তাহলে 10টা আছে নমুনা, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন 10কে আপনি 1 যোগ 2 যোগ 3 যোগ 5 করে 10 যোগ করেন, যোগ করে আপনি ভাগ করেন, ভাগ করে গড় বের করেন, এই গড় 2টা গড় একই সমগ্রক থেকে নেওয়া হয়েছে কিনা, একই গড় বিশিষ্ট। ঠিক আছে, সেই সিদ্ধান্তটা আমরা বেদাঙ্ক বিশ্লেষণে পাবো। 2 বা ততোধিক নমুনা গড়ের পার্থক্যের তাৎপর্য যাচাই করতে ভেদাঙ্ক বিশ্লেষণ বা এফ টেস্ট করা হয়। ঠিক আছে, ভেদাঙ্ক বিশ্লেষণের মাধ্যমে আমরা জানতে পারি 2 বা ততোধিক গোষ্ঠী বা নমুনার মধ্যে গড়ের পার্থক্য প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ কিনা। অর্থাৎ মোট কথা হচ্ছে 2 বা ততোধিক নমুনার মধ্যে গড়ের পার্থক্যটা কেমন, সেইটাই ভেদাঙ্ক বিশ্লেষণের মূল বক্তব্য। সেটা পার্থক্য জানতে গেলেই ভেদাঙ্ক বিশ্লেষণ করা হয়, অথবা সেই পার্থক্য কেবলমাত্র দৈবক্রমে ঘটেছে কিনা, এটি পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই করার সুযোগ পাই। এই ধারণাটা, হাইপোথিসিসটা আমরা যাচাই করার সুযোগ পাই। তাহলে বেদাঙ্ক বিশ্লেষণ কি, বুঝতে পারছেন? আবার বলি, দেখেন, পরিসংখ্যান অনুসন্ধানে আমরা পরিসংখ্যান অনুসন্ধানে আমরা এক বা একাধিক নমুনা 2 বা ততোধিক এক বা একাধিক সমগ্রক থেকে 2 বা ততোধিক নমুনা সংগ্রহ করে থাকি। এই নমুনার সমূহের, ভালো করে শুনেন, এই নমুনার সমূহের গড়ের পার্থক্য তাৎপর্যপূর্ণ কিনা, ভালো হয়েছে কিনা, কি পার্থক্য আছে সেটা বুঝতে আমরা বেদাঙ্ক বিশ্লেষণ করি। সংগৃহীত নমুনা সমূহ একই গড় বিশিষ্ট সমগ্রক থেকে নেওয়া হয়েছে কিনা, সেটা যাচাই করতে আমরা বেদাঙ্ক বিশ্লেষণ করি। এটা প্রথম প্যারার মূল কথা। দ্বিতীয় প্যারাটা হচ্ছে বেদাঙ্ক বিশ্লেষণের অপর নাম হচ্ছে এফ টেস্ট। ঠিক আছে, বইতে একটু দেখেন এই ব্যাপার আছে। 2 বা ততোধিক নমুনা গড়ের পার্থক্যের যাচাই করতে আমরা বেদাঙ্ক বিশ্লেষণ বা এফ টেস্ট করি। বেদাঙ্ক বিশ্লেষণের মাধ্যমে আমরা কি জানতে পারি, ওই যে উপরে যা বলছি তাই। 2 বা ততোধিক গোষ্ঠী বা নমুনার গড়ের মধ্যে প্রকৃতপক্ষে এই গড়ের পার্থক্যটা প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ কিনা, পার্থক্যগুলো দৈবক্রমে ঘটছে কিনা, এইটা আমরা হাইপোথিসিস করতে পারি, একটা ধারণা নিতে পারি, ধারণাটা যাচাই করতে পারি। কিসের মাধ্যমে? বেদাঙ্ক বিশ্লেষণের মাধ্যমে। ঠিক আছে, তাহলে বেদাঙ্ক বিশ্লেষণের অনুমিতিটা কি দেখেন, অনুমিতি বেদাঙ্ক বিশ্লেষণ। ঠিক আছে, অ্যাসাম্পশনস অফ অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। ঠিক আছে, ANOVA, অ্যানোভা, এই সংক্ষেপে ANOVA, দেখেন VA তে ভেরিয়েন্স আর A তে অ্যাসাম্পশনস। বইতে দেখেন তো এর বিশ্লেষণ ব্যাখ্যা আছে কিনা, দেখেন তো রাশেদ ভাই, এইটাকে পূর্ণরূপে এইটা কিনা, না এটা তো না, সরি, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। ঠিক আছে, ভুল হয়েছে আমার, দেখেন অ্যাসাম্পশন বাদ, এটা তো অ্যাসাম্পশন মানে তো অনুমিতি। আমরা দেখি অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স মানে ANA অ্যানালাইসিস, ওতে অফ VA তে ভেরিয়েন্স। ঠিক আছে, অ্যানোভা, সংক্ষেপে অ্যানোভা, আমি ভুলে গেছিলাম। দেখেন, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সটা হচ্ছে সংক্ষেপে অ্যানোভা। বেদাঙ্ক বিশ্লেষণ বা অ্যানোভা একটি শক্তিশালী পরিসংখ্যানিক পদ্ধতি, তবে এটি সঠিকভাবে ব্যবহার করার জন্য কিছু গুরুত্বপূর্ণ অনুমিতি আছে। এই অনুমিতিগুলো সঠিকভাবে পালন না করা হলে ফলাফল সঠিক আসবে না। মানে বেদাঙ্ক বিশ্লেষণ করতে গেলে বেশ কিছু শর্ত
মেনে নিতে হয়, সেই শর্তগুলো মেনে ভেদাঙ্ক বিশ্লেষণ করা হয়, সেই শর্তগুলো হচ্ছে অনুমিতি। এই শর্তগুলো যদি সঠিকভাবে অনুসরণ করা না হয় তাহলে ভেদাঙ্ক বিশ্লেষণে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। আমরা এবার তাহলে অনুমিতিগুলো বা শর্তগুলো কি কি, 4টা শর্ত আছে দেখেন, বইতে কি ছোট করে আছে নাকি বড় করে আছে? দেখেন, নমুনা দৈবভাবে উত্তোলন করা অর্থাৎ র্যান্ডম স্যাম্পলিং। প্রতিটি নমুনা অবশ্যই পরামিতি সমগ্র থেকে দৈবভাবে উত্তোলন করতে হবে। আমের বস্তা থেকে আপনি যদি পরামিতি সমগ্র মানে বুঝছেন একটা আমের বস্তা, এই সমগ্র থেকে আপনি যদি দৈবভাবে না উঠান, নিজের মন মতন করে যদি উঠান, তাহলে তো আমের শেষের দিকে ভেঙে শেষের দিকের আমগুলো ঘা লেগে পচে গেছে, ওইগুলোকে যদি আপনি উঠান হবে না তো। প্রথম দিক থেকে আমগুলো বেশি ভালো আছে, মাঝের আমগুলো একটু গরম হয়ে গেছে, আপনাকে র্যান্ডমলি উঠাতে হবে সব জায়গায় যাতে পড়ে। এতে নিশ্চিত করা যায় যে নমুনাগুলির মধ্যে কোনো ধরনের পক্ষপাত বা অসমতা নেই। এটি পরিসংখ্যানিক পরীক্ষা নির্ভুলতা নিশ্চিত করে। বলেন তো এটা কে বোঝেন নাই? 1 নম্বর ক্লিয়ার। 2 নম্বরে দেখেন, নমুনা সমূহ সমগ্রকের বৈশিষ্ট্যকে প্রতিফলিত করবে। সংগৃহীত নমুনাগুলি সংশ্লিষ্ট সমগ্রকের প্রকৃত বৈশিষ্ট্যগুলোকে প্রতিফলিত করবে। আপনি যে আমের বস্তা থেকে আম তুললেন, এখানে যদি এরকম হয় যে মাঝখান থেকে সুন্দর একটা আম বেছে নিছেন আপনি, আর যদি বলেন ভাই সব বস্তার আম আমার এরকম, তাহলে তো হবে না, তাহলে তো সমস্ত বৈশিষ্ট্যকে এই নমুনাটা প্রতিফলিত করলো না। ঠিক আছে, এখানে সমস্ত পপুলেশনের রিপ্রেজেন্ট করতে হবে স্যাম্পলটাকে। ঠিক আছে, এখানে এই কথাটা লেখা আছে, মানে নমুনাগুলির মাধ্যমে আমরা সমগ্রকে গড় জানতে পারবো, পরিসর জানতে পারবো, বিস্তৃতি জানতে পারবো। বস্তার নমুনার পরিমাণ একবারে 100 ঠিক না, মানে 2 2 4 এটা প্রাক্কলন না, 2 2 4 হতে পারে, 4 থেকে কম বেশি হতে পারে, এটা হচ্ছে প্রাক্কলিত মান বা প্রাক্কলন। তাহলে আমরা নমুনার সমূহকে দেখে যদি প্রাক্কলন করতে পারি, ভালো একটা প্রাক্কলন করতে পারি, তাহলে এটা একটা অনুমিতি। এই অনুমিতি অ্যাপ্লাই করে আমরা বেদাঙ্ক বিশ্লেষণ করব। 1 আর 2 আশা করি সবাই বুঝতে পারছেন। এবার 3 নম্বর দেখেন, নমুনাগুলির গড় এবং ভেদাঙ্ক সমান হবে। নমুনার কি সমান হবে ভাই? গড় এবং ভেদাঙ্ক। দেখেন, প্রতিটি গোষ্ঠীর গড় এবং ভেদাঙ্ক সমান হতে হবে। গড়টা হচ্ছে মিউ, মিউ ওয়ান, মিউ টু, প্রথম বস্তার গড় মিউ ওয়ান, দ্বিতীয় বস্তার গড় মিউ টু, তৃতীয় বস্তার গড় মিউ থ্রি, ডট 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 সমান মিউ এন। এবং প্রথম আমরা ভেদাঙ্ককে কিন্তু আমরা সিগমা স্কয়ার দ্বারা বোঝাই, কিন্তু এখানে কিন্তু সিগমা স্কয়ার নাই। আপনি চাইলে সিগমার উপর স্কয়ার দিয়ে তারপর 1 লিখতে পারেন। সিগমা স্কয়ার 1, সিগমা স্কয়ার 2, সিগমা স্কয়ার 3, ডট 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 সমান সিগমা স্কয়ার এন। অর্থাৎ কি হইতেছে ভাই? কি বুঝতে পারছি বিষয়টা? জি ভাইয়া। দেখেন, গড় মিউ ওয়ান, মিউ টু, মিউ থ্রি, ডট 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 মিউ এন, এইটা আর আলফা ওয়ান, আলফা টু, সরি আলফা না, সিগমা ওয়ান, সিগমা টু, সিগমা স্কয়ার ওয়ান, সিগমা স্কয়ার টু, সিগমা স্কয়ার থ্রি সমান ডট 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 সিগমা স্কয়ার এন। ঠিক আছে, এখানে মোট কথা নমুনাগুলি যে সকল সমগ্র নেওয়া হবে ওদের গড় এবং বেদাঙ্কগুলো একই হবে। এখানে একই দেখাই নাই, এখানে যদি এখানে দেখানো সম্ভবত হয় না, সম্ভব হয় নাই। ঠিক আছে, এখানে বোধ হয় গড় এবং বেদাঙ্ক মানে এইভাবে দেখানো উচিত ছিল, মিউ ওয়ান সমান সিগমা স্কয়ার ওয়ান, মিউ টু সমান সিগমা স্কয়ার টু। ঠিক আছে, সেটা দেখায়নি। তবে এখানে যেহেতু দুইটা রাশি, এই যে একটা রাশি, এই যে একটা রাশি, এবং বলে দিচ্ছে যে দুইটাই সমান, তার মানে বুঝতে হবে এই রাশি সমান এই রাশি, প্রত্যেকটা সমান। ঠিক আছে, আমরা তাহলে তিন নাম্বারটা বুঝলাম। এবার 4 নাম্বারটা আছে, সমগ্রগুলো পরস্পর স্বাধীন। দেখেন, পরীক্ষিত বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে পরস্পরের কোনো ধরনের প্রভাব বা সম্পর্ক থাকা উচিত নয়। আমি আবার পড়ি, দেখেন, সমগ্রগুলো পরস্পর স্বাধীন মানে দুইটা বস্তার সমস্ত আম হচ্ছে একটা সমগ্রকে, একটা সমগ্রকে, এই দুইটা সমগ্রগুলো পরস্পর স্বাধীন। এক বস্তার আমের সাথে আরেক বস্তার আমের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, একটা বস্তার আম আর একটা বস্তার উপর কোনোভাবে ডিপেন্ডেন্ট না, এই ডিপেন্ডেন্স থাকা যাবে না, সে কথা বলছে এখানে। এটি নিশ্চিত করতে হবে যে এক গোষ্ঠীর সদস্যরা অন্য গোষ্ঠীর সদস্যের উপর প্রভাব ফেলবে না, যাতে পরীক্ষার ফলাফল সঠিকভাবে নির্ভরযোগ্য হয়। তাহলে আমরা 4টা বুঝতে পারলাম। ঠিক আছে, যদি কোনো নির্দিষ্ট সমস্যায় উপরের অনুমতিগুলো মেনে না চলে তাহলে বেদাঙ্ক বিশ্লেষণের পদ্ধতি ব্যবহার করা যায় না। এক্ষেত্রে অপরামাত্রিক কৌশল ব্যবহার করতে হবে। ভূমিকা উপসংহারটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ। যদি এই অনুমতিগুলো বা এই শর্তগুলো না মেনে চলে তাহলে বেদাঙ্ক বিশ্লেষণ অ্যাপ্লাই করা যাবে না। সেক্ষেত্রে প্যারামেট্রিক বা পরামিতি বিশ্লেষণ হবে না। সেই ক্ষেত্রে আপনাকে নন প্যারামেট্রিক বা নন পরামিতির কৌশল ব্যবহার করতে হবে, মানে প্যারামিটার ব্যবহার করা যাবে না।
প্যারামিটার মানেই তো ভেদাঙ্ক, প্যারামিটার মানেই তো গড়, মানে এইগুলো পরিসংখ্যানের এইগুলো মডেলগুলো ব্যবহার করতে আর তখন পারলেন না, তখন আপনাকে আইডিয়ার উপরে মডেল ছাড়া কিছু একটা করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু 9 অধ্যায় হয়ে গেল, 4 স্টার। ঠিক আছে, আর একটা অধ্যায় থাকে, এখন মাগরিবের আজান দেবে, তাহলে আমরা ওই অধ্যায়টা আর পড়তে পারলাম না। ঠিক আছে, আচ্ছা এইখানে কি কি পড়তে চাইছিলাম আপা? 6 নম্বর অধ্যায় দেখেন তো, মাগরিবের আজান কয়টায় দেয়? 6:30টায় না 6:45? আচ্ছা ঠিক আছে, আর পড়বো না, সবাই নামাজ পড়বেন, মসজিদে আজান যাবেন। দিবে ভাইয়া, 25-এ? 6:25-এ আজান দিবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা জাস্ট 6-এ কি কি পড়বো সেটা একটু বলে দেই। এখানে 6-এ পড়বো জেড এবং টি বিন্যাসের পার্থক্য। আর কি আপা টি বিন্যাস কোনটা কোনটা বলেন তো শারমিন আপা? এটা ছিল ভাইয়া টি বিন্যাসটা ছিল জেড ও টি বিন্যাসের পার্থক্য। আর প্রথম প্রশ্নটা জানি কি ছিল ভুলে গেলাম, এক মিনিট পরামিতি। সমস্যা। পরামিতি কাকে বলে? পরামিতি। আচ্ছা আচ্ছা। এখানে হ্যাঁ নাই, হ্যাঁ হ্যাঁ, এখানে আরেকটা কাকে হচ্ছে, বলে, হ্যাঁ হ্যাঁ। দেখেন পরীক্ষা কি? পরামিতি। ওই যে ভাইয়া পরামিতি পরামিতি কি? কাকে বলে, টি বিন্যাস এবং জেড এবং টি বিন্যাসের পার্থক্য। আচ্ছা ঠিক আছে, ওকে দেখেন 3টা প্রশ্ন, একটা হচ্ছে পরামিতি কি, আর জেড এবং টি বিন্যাসের পার্থক্য আছে টি বিন্যাস কি, তাই তো? জি জি। ঠিক আছে, এই 3টা প্রশ্ন, তাহলে এই 3টা প্রশ্ন আমরা ইনশাল্লাহ এই যে মাগরিবের পরে আমরা বসে 6 এবং 1 অধ্যায় দুটা শেষ করবো, 6 এবং 1। ঠিক আছে, 6টা আগে না পড়লে 1টা পড়ে শেষ করবো, 1টা পড়ার পরে আমরা শেষ করব। তারপরে রাত 11টায় হবে, এই অঙ্ক হবে না, রাত 11টায়, যেহেতু আমি টাইম পাচ্ছি না, রাত 11টায় রিভিশন পর্ব হবে, যদি কেউ থাকতে চান থাকতে পারেন। ঠিক আছে, আমি করবো, কারো কোনো সমস্যা থাকলে আমাকে নক দিয়েন রাত 11টার পর থেকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে তাহলে অঙ্ক হচ্ছে না? না আজকে অঙ্ক হচ্ছে না, কালকে সকালে অঙ্ক হবে, কালকে খুব ভোরে ভোরে আপনারা পড়তে বসতে পারেন। ঠিক আছে, আচ্ছা তাহলে রেখে দিচ্ছি, আমি জানাবো নোটিশ দিয়ে যে আমরা কখন কি পড়তে বসবো। ভাইয়া, আসসালামু আলাইকুম, রেখে দিন। জি, আমরা তো যে স্যারকে বলছিলাম ইয়াতে আহ, বুধবার একটু ক্লাস নেওয়ার জন্য, স্যার কি নিবে? আজকে বুধবার? হ্যাঁ। হ্যাঁ আজকে বুধবার, যদি আজকে আমি আসলে কি মানে আমি আসলে আমার ক্লাসটা, আমার আসলে টাইম নেই, মানে আমি মনে করি কি স্যার যা ক্লাস নিবেন তা তো নিছেনই, এখন বিষয়টা হচ্ছে আমরা তো সবগুলো পারি, বুঝলাম, আমি নিজে যতটুকু যে আমি নিজে পড়লাম, আমার মনে করি যে আমি এই সব প্রশ্নগুলো আমি সব নিজে থেকে পারবো, অঙ্কগুলো পারবো, বুঝছেন, এই জন্য একটু টুকটাক কোথাও আটকে গেলে হয়তো আমরা আপনারা আছেন, সবার কাছে আমরা পারস্পরিক হেল্প নিলাম। এখন আমি স্যারের 2 ঘন্টা ক্লাস করে আমিও 2টা ঘন্টা আমার কাছে নাই, বুঝতে পারছেন, 2 ঘন্টা জি। স্যারের ক্লাস তো আগে 2টা করছি, এখন আমি নতুন করে 3য় ক্লাসটা দরকার ছিল না। এটা কিছু কিছু মানুষের নিজে বাসায় বসে পড়বে না, বই ধরবে না, স্যারকে দিয়ে স্যারের ক্লাস করায়, স্যারের মূল্যবান সময় নষ্ট করবে, এই এই জন্য তারা ক্লাসের কথা বলছে। ঠিক আছে, একটা ক্লাস মানেই সবকিছু না, সময়ের সেটাই সঠিক ব্যবহারটাই সবকিছু, তাই না আপা? আর নিজের রাইট থেকে রাইট। পড়া জরুরি। সেটাই। আর ঠিক স্যার আছে তো আপা, যদি আমাদেরকে নেয় তাহলে, যতটুকু পড়ানোর পড়ায় কিন্তু দিছে, 2 দিনে কিন্তু স্যার হ্যাঁ যথেষ্টই আমাদেরকে হেল্প করছে। হ্যাঁ। ভাই আগামীকাল সকালে ভোরে কয়টা থেকে আরম্ভ করবেন? কালকে বৃহস্পতিবার নাকি নাকি জি ভাই, হ্যাঁ আচ্ছা কালকে তাহলে বৃহস্পতিবার স্যার। আচ্ছা বৃহস্পতি মানে বৃহস্পতিবার না, করবেন অঙ্ক? আচ্ছা বৃহস্পতিবার, ঠিক আছে, বৃহস্পতিবার যদি হয় তাহলে আমি রাত্রেই মেসেজ দিব যে কালকে আমরা কয়টা থেকে বসবো, একেবারে ঠিক সেই টাইমেই সবাই ঘুম থেকে উঠে বসবেন। ঠিক আছে, আমরা যদি না আসেন তাহলে আমরা অঙ্ক করে কিন্তু আমরা মানে কি করে ফেলবো, শেষ করে ফেলবো, আর ওই ভিডিওটা দেওয়া হবে না কিন্তু, কারণ কালকে আমি টাইম পাবো না, ভাইয়া একটা ভিডিও কালকে তাহলে আমরা ভোরে অনেক বড় কয়টায় সাইজ। বসবো? সকালে, হ্যাঁ। সকালে ভোরে ভোরে বসবো, সমস্যা নাই, 8টা 8:30। তাহলে তো ঠিক আজকেই আছে, গোপালগঞ্জ চলে গেলে ভালোই তো আমার। আর কবে যাবেন কালকে? কালকে যাইতে যাচ্ছি। না মানে যেহেতু শোনেন, আমরা অন্যান্য সাবজেক্টের বেলায়ও 7-8 ঘন্টা করে পড়ছি সারাদিনে বৃহস্পতিবার, আর পরিসংখ্যান অবশ্যই বেশি বেশি পড়বো। ঠিক আছে, বিভিন্ন জিনিস লিখবো, এই থিওরি গুলো আমরা প্রত্যেকটা লিখবো বসে বসে। ঠিক আছে, বৃহস্পতিবার সারাদিনটা পড়ার জন্য লাগে, আপনি গেলে আজকে রাত্রেই আপনার বোধহয় ভালো হইতো, যাইতে আচ্ছা পারতেন তাহলে নিরিবিলি। যাই দেখি হোক আমি দেখেন, তাহলে সিদ্ধান্ত রাখি, নেন আমার কি করা যায়। ড্রাইভার চলে গেছে তো, ওরা ব্যাকে আনতে পারি নাকি দেখি।
আচ্ছা আপা, ঠিক আছে, তাহলে আমি নোটিশ দিয়ে গ্রুপে জানাই দিব। আর আপনারা ওই যে পার্থক্যটা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, ওটা পড়েন। আর হ্যাঁ কোনো হ্যাঁ, প্রশ্ন মেসেজ বইতে দিয়ে না পাইলে, দিচ্ছি ভাইয়া, ঠিক আছে। ওটা banglaarticles.com এর থেকেও ওখানে সার্চ দিলে আসবে, দেখতে পারেন। ঠিক আছে, আর এই ভিডিওটা ইনশাল্লাহ আমি তাহলে রাত্রে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে বাকি অধ্যায়ের সাজেশন গুলো আছে, 8 এবং 9 এর যে সাজেশনটা কালকে দিতে পারিনি ওটা দিয়ে দিচ্ছি, তার মানে সব সাজেশন আমাদের দেওয়া হয়ে গেল। ঠিক আছে। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে। আপনারা নিজ নিজ ক্যাম্পাসে একটু শেয়ার করেন। আব্দুল আজিজ ভাই, আজমাইন ভাই, হোসনেহারা আপা, নাইম ভাই, রাশেদ ভাই, আপনাদের প্রত্যেক ক্যাম্পাসে প্রত্যেকের স্টাডি সেন্টারে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে এই ভিডিও গুলো দিতে পারেন। অথবা আমার যে ওএসজি প্ল্যাটফর্মটা, এটা তো আমরা সবাই উপকৃত হবো, একটু বলে দেন যে ভাই একবার একটু আসেন, আলামিন ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে আমরা একটু সবাই একসাথে পড়ি। ঠিক আছে। বা সে যদি পড়তে সময় নাও পান, সমস্যা নাই, অন্তত গ্রুপে তো আমরা বিভিন্ন দরকারি জিনিস শেয়ার করি। একটু সবাই বলে দিন। সবার দায়িত্বটা হচ্ছে, আপনি যার দ্বারা যে জিনিসের দ্বারা উপকৃত হচ্ছে, আমি যেটা দ্বারা উপকৃত হচ্ছি সেটা সবাইকে শেয়ার করা হচ্ছে আমার দায়িত্ব। ঠিক আছে, সেটা করে দিবেন আর কি। আফসানা আপা, আপনার ক্যাম্পাসের যে গ্রুপ আছে সেখানে আপনি আপনার সহপাঠীদের সাথে একটু বলতে পারেন যে মেইন ক্যাম্পাসের আলামিন ভাই আছে, আমরা ওনার সাথে মিলে একসাথে আমরা সবাই পড়ি। ওনার প্ল্যাটফর্মটা ভালো, সবাই অর্গানাইজ করছে উনি সবাইকে। ঠিক আছে, ওখানে সবাই অ্যাটেন্ড করে, এটা একটু বলে দিবেন শেয়ারটা। ঠিক আছে, তাহলে রেখে হ্যাঁ দেই নাকি? ভাইয়া বলে দিব। জি আপা, থ্যাংক ইউ। আপনি তো গাইবান্ধার মানুষ, গাইবান্ধার মানুষেরা তো আমার খুবই ঘনিষ্ঠ। গাইবান্ধার আপার এই কাছে আমার তো আমাদের ইয়া থাকতেই পারে। এই আফসানা হ্যাঁ, আপা কিন্তু আমাদের কালকে সবাইকে ইনভাইট করতে যাওয়ার জন্য। ওনার অফিস নাকি একটা আমি রিসোর্টের মানে হ্যাঁ, আমি ওনার কালকে অফিসটা শুনছি। আমি দেখতেছি এটা কালকে একটা রিসোর্টের মতো। আমরা আমি যাব ব্যস্ত পরীক্ষার পরে সবাই। ব্যস্ত থাকলে কি হবে, আমি শুনছিলাম আমাকে মিজান ভাই বারবার রিকোয়েস্ট করে, চলেন না আমরা একটু গাইবান্ধা বগুড়ায় ঘুরে আসি, গাইবান্ধায় ঘুরে আসি। না, আমি জীবনে চলেন গাইবান্ধায় যাই। যাইনি, আর গাইবান্ধায়, ঠিক আছে, এখন ভাইয়া আবার ওই শুনেন, যে, আমি বলি গাইবান্ধায় তেমন কিছু দেখার নাই। তবে গাইবান্ধায় আমাদের যদি কেউ আসে তাহলে আমাদের অফিসের মানে এসকেএস এর ওই এসকেএস রিসোর্টেই দেখার জন্য আসে ম্যাক্সিমাম মানুষ। তা আপনারা আসেন, এই ওখানে মানুষ রিসোর্টের নামটা কি? পিকনিকে আসে, এই হানিমুনে রিসোর্টের আসে। নামটা এসকে, রিসোর্টের এসকেএস নামটা কি? ইন এসকেএস ও ইন আচ্ছা, রিসোর্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি জেনে নিবো তাহলে গাইবান্ধার ঘনিষ্ঠ জনের যারা আছেন তাদের কাছ থেকে জেনে নিবো আপনার রিসোর্ট সম্পর্কে আরো। ইনশাল্লাহ জি গেলে জি তো অবশ্যই অবশ্যই। আমরা যাবোই, আপনার রিসোর্টে আমরা সবাই যাব। তবে আমরা তো একটা, আমাদের উদ্দেশ্যই হচ্ছে, ওএসসির একটা উদ্দেশ্য ছিল যে মেইন ভার্সিটিতে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা একটু একত্রিত হব, একটা পিকনিক টিকনিক করলাম, একটা ট্যুর দিলাম, এটা একটা উদ্দেশ্য ছিল। আমরা যদি এই এমবিএ অষ্টম প্রোগ্রামটা আমরা শেষ করতে পারি, তাহলে শেষের দিকে এরকম একটা ঘোষণা দিব যে আমরা সবাই একটু একত্রিত হই ঢাকায়। ইনশাল্লাহ। ভাই আপনি ঢাকার কথা বলেন কেন? ঢাকায় সবাই থাকে, সবাই যায়। বলেন অন্য ওই যে কোথাও যাবো, টাকা পয়সা দেওয়া লাগলে আমরা দিব। ঠিক আছে, না মেইন ক্যাম্পাসে ভার্সিটিতে বিভিন্ন সময়, মানে ওপেন ইউনিভার্সিটিটাও খুব ভালো একটা প্লেস, ওটার ভিতরে বিভিন্ন হ্যাঁ জায়গা হ্যাঁ। থেকে আপনার পিকনিকে আসে অনেকে, মানে ওখানে স্পট করে। এই জন্য আমরা চাচ্ছিলাম যে অনেকে আমরা হয়তো মেইন ভার্সিটিটা এমবিএ শেষ করলাম, ওখানে একটু ঘুরে ঘুরে দেখলাম মেইন ক্যাম্পাসের স্যারদের সাথে, তাদেরকে ইনভাইট করলাম, পরিচিত হলাম। ঠিক আছে, আলামিন স্যার, মোতাহার স্যার, এমবিএ প্রোগ্রামের সমন্বয়ক যারা সব কাজ করেন, ওনাদের সাথে আমরা একটু মত বিনিময় করলাম, এইগুলো আর কি। ঠিক আছে, ভাইয়া এইটাই আর কি। সেই গেট জি, টুগেদার করতে পারেন, সেটা আলাদা দিন হতে পারে। কিন্তু আপনারা মানে আমাদের যখন ফোর্থ সেমিস্টারের পরীক্ষা টরীক্ষা শেষ হবে বা হওয়ার আগে যদি একটা বাহিরে ট্যুরের ব্যবস্থা করেন খুবই ভালো হয়। হ্যাঁ, সেটা অবশ্যই আমি পছন্দ করি এগুলো। ঠিক আছে, দেখা যাক, শারমিন আপা তো অনেক এগুলো বেশি পছন্দ করে বোধহয়। ইয়েস। আমি আমরা নিজেও খুব পছন্দ করি, আমি ঘোরাঘুরির ওস্তাদ। তাই নাকি? আচ্ছা, যাক, তবে আমি ঘোরাঘুরি ঘোরাঘুরি পছন্দ করলে আমি ঘোরাঘুরি করার সময় পাই না, এটা হচ্ছে আমার দুর্ভাগ্য। এ ঠিক আছে আপা, ভাই এই পছন্দ কথা করা তো লাগবে না, আমরা আমারও, নিয়ে যাবো আপনাকে। এই কথা তো আমারও, ঘোরাঘুরির সময় হয় না ভাই। হ্যাঁ, সেটাই আর কি, সময় হয় কোনো না। আয়োজন করলে তাও এই সুযোগে বলে যাওয়া যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই, হ্যাঁ সেটাই। আচ্ছা, 6:30 বেজে গেছে, আমরা আবার অন্য সময় পড়ার ফাঁকে আমরা আবার আড্ডা দিব। ঠিক আছে, তাহলে মাগরিবের পরে, ইনশাল্লাহ। মানে নামাজের পরে জাস্ট 7টায় আবার আসেন। ঠিক আছে, তাহলে আমি একটু ঠিক একটু আছে। লেট হতে পারে, ঠিক আছে, তারপরে হ্যাঁ 7টা খেয়াল সমস্যা রাখেন। নেই, ওকে, সমস্যা নেই ঠিক আছে, ভাইয়া। ঠিক আছে।